ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এবার আসেন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডির যে ব্যাপারটা, সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি আমরা লংজিটিউডিনাল ক্ষেত্রে যেটা পড়ছি সেটা হচ্ছে একবার ডাটা কালেকশন করবেন, জাস্ট অন পয়েন্ট অফ টাইম ডাটা কালেকশন করবে। এটা হচ্ছে লংজিটিউডিনাল স্টাডি। লংজিটিউডিনাল স্টাডি কি একবার ডাটা কালেকশন করবে। ঠিক আছে, সরি, লংজিটিউডিনাল স্টাডি কি মোর দ্যান অন পয়েন্ট অফ টাইম ডাটা কালেকশন করবে। এটাকে বলছিলাম কি লংজিটিউডিনাল স্টাডি। আর ক্রস সেকশনাল স্টাডি জাস্ট উল্টা, জাস্ট অন পয়েন্ট অফ টাইম ডাটা কালেকশন করবে, এটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। ঠিক আছে, লংজিটিউডিনাল স্টাডি সম্পর্কে আমরা বলছিলাম মোর দ্যান অন পয়েন্ট অফ টাইম ডাটা কালেকশন করবে, আর ক্রস সেকশনাল স্টাডি সিঙ্গেল টাইম ডাটা কালেকশন করবে। ডাটা কালেকশন হবে কি সিঙ্গেল টাইম, একবার ডাটা কালেকশন করবে। ঠিক আছে, মনে করেন যে এই মুহূর্তে ঢাকা শহরে ডেঙ্গু রোগী কতজন, এই জিনিসটা আপনি দেখতে চান। হ্যাঁ, আপনি কি করলেন, বিভিন্ন জায়গায় বুথ বসাইলেন, সেখানে জাস্ট স্ট্রিপ টেস্ট করলেন যে আপনার ডেঙ্গু পজিটিভ না নেগেটিভ, জাস্ট এই ইনফরমেশনটা আপনি কালেক্ট করলেন। ঠিক আছে, তাহলে কেন ডেঙ্গু হলো এটা আপনি খুঁজতে যাবেন না, মানে নো রেট্রোস্পেক্টিভ। তাহলে ডেঙ্গু হওয়ার পর বেঁচে থাকলো না মারা গেল, এটাও ফলো আপ করতে যাবেন না, মানে নো প্রসপেক্টিভ। জাস্ট সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, অন পয়েন্ট অফ টাইম আপনি একবার ডাটা কালেকশন করবেন, ডেঙ্গু পজিটিভ না নেগেটিভ। এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। সিঙ্গেল টাইমে আপনি ডাটা কালেকশন করবেন, জাস্ট অন পয়েন্ট অফ টাইম। এটা হচ্ছে ক্রস সেকশনাল। আর এর উল্টা আমরা কি পড়ছিলাম, লংজিটিউডিনাল মোর দ্যান অন পয়েন্ট অফ টাইম ডাটা কালেকশন বা ফলো আপ, যেটা সেটাকে আমরা লংজিটিউডিনাল বলতেছিলাম। এই হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, জাস্ট অন পয়েন্ট অফ টাইম আপনি ডাটা কালেকশন করবেন। এটা রেট্রোস্পেক্টিভও না, প্রসপেক্টিভও না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লংজিটিউডিনাল তো নাই। ঠিক আছে, ওকে। তাহলে 38 নম্বরের যেগুলো বোল্ড করে দেওয়া আছে এগুলো, 39 নম্বর পেজে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, ক্রস সেকশনাল স্টাডির। দেখেন এটা সার্জারি কোশ্চেন, সার্জারি জুলাই 23 কোশ্চেন, অ্যাডভান্টেজ অফ ক্রস সেকশনাল স্টাডি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছিল। ইনসিডেন্স প্রিভ্যালেন্স, এটা আমরা একটু পরে পড়বো এই জিনিসটা। ক্রস সেকশনাল স্টাডি প্রিভ্যালেন্স স্টাডি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন, প্রিভ্যালেন্স স্টাডি। এটা ডায়াগনোসিস কনফার্ম করতে ব্যবহার করা হয় না, আমরা জাস্ট একবার ডাটা কালেকশন করবো যে পজিটিভ না নেগেটিভ। এটা লংজিটিউডিনাল তো নাই। ঠিক আছে, প্রগনোসিস আমরা তো ফলো আপ করবো না, তাই প্রগনোসিস তো দেখবো না। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটা প্রিভ্যালেন্স স্টাডি। হ্যাঁ, ইনসিডেন্স না, ইনসিডেন্স প্রিভ্যালেন্স আমরা একটু পরে পড়বো। ওকে, তাহলে ক্রস সেকশনাল স্টাডি সম্পর্কে যে তথ্যটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অন পয়েন্ট অফ টাইম ডাটা কালেকশন। ঠিক আছে, 39 নম্বর পেজে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইনফিনিটি স্টার, এখান থেকে কোশ্চেন আসছে। এটা সার্জারি কোশ্চেন। এক্সপেরিমেন্টাল স্টাডিতে যাওয়ার আগে আমরা একটু ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স জিনিসটা দেখে যাই। মনে করেন যে এটা হচ্ছে বেসিন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিন, বেসিনে ট্যাপ থেকে, এটা হচ্ছে ট্যাপ মানে ট্যাপ, ট্যাপ থেকে পানি পড়তেছে, বেসিনে জমা হয়ে আছে পানি। ঠিক আছে, বেসিনে পানি জমা হয়ে আছে। ঠিক আছে, পানি ট্যাপ থেকে পানি পড়তেছে, বেসিনে পানি জমা হয়ে আছে। ঠিক আছে, এন্ড দেখেন বেসিনে এই মুহূর্তে কতটুকু পানি আছে, এই মুহূর্তে বেসিনে কতটুকু পানি আছে, এটাকে বলা হচ্ছে প্রিভ্যালেন্স। এই মুহূর্তে পানি কতটুকু বেসিনে, এটাকে বলা হচ্ছে কি প্রিভ্যালেন্স। কথা বুঝতে পারছেন? আর এই যে নতুন 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 নিউ এভরি ড্রপ অফ ওয়াটার, বা নতুন 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 কেস, নতুন 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 রোগী আসতেছে, এটাকে বলা হচ্ছে ইনসিডেন্স। তাহলে এখন যদি বলা হয় যে ঢাকা শহরে এই মুহূর্তে কতজন রোগী আছে ডেঙ্গুর, এটা হচ্ছে প্রিভ্যালেন্স। এই মুহূর্তে কতজন রোগী আছে, কোন স্টাডির মাধ্যমে আমরা বের করতে পারবো, কিছু আগেই বললাম। এই মুহূর্তে কতজন ডেঙ্গু পজিটিভ, ক্রস সেকশনাল স্টাডি। তাহলে প্রিভ্যালেন্স মেজার করবো আমরা কি দিয়ে, প্রিভ্যালেন্স মেজার করবো আমরা ক্রস সেকশনাল স্টাডি দিয়ে। আর এভরি নিউ কেস, নতুন নতুন আসতেছে, নতুন নতুন কেস আসতেছে, নতুন নতুন রোগী আসতেছে, এভরি নিউ ড্রপ অফ ওয়াটার, এটাকে বলা হচ্ছে কি ইনসিডেন্স। এই ইনসিডেন্স এভরি নিউ কেস মানে প্রসপেক্টিভ ম্যানারে যে স্টাডিটা আমরা করতেছি। তাহলে ইনসিডেন্স এটা আমরা কোন স্টাডির মাধ্যমে মেজার করব, এটা আমরা কোহর্ট স্টাডির মাধ্যমে মেজার করব। কোহর্ট। এই যে প্রিভ্যালেন্স, এটা আমরা কেস কন্ট্রোল সিসিএস, কেস কন্ট্রোল স্টাডির মাধ্যমে মেজার করব। কথা বুঝতে পারছেন? তাহলে ইনসিডেন্স আমরা মেজার করতেছি কোহর্ট স্টাডির মাধ্যমে এভরি নিউ কেস, আর প্রিভ্যালেন্স এভরি ওল্ড প্লাস নিউ কেস, মানে যতটা কেস প্রেজেন্ট। মনে করেন যে এর ভিতরে কিছু জন মারা গেল, ডেথ হয়ে গেছে, তাহলে এরা কি প্রিভ্যালেন্সের ভিতরে আসবে না? ডেথ বাদ। কিছু মনে করেন যে রিকভার্ড হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, রিকভার্ড হয়ে সুস্থ হয়ে গেছে, তাহলে এরা কি প্রিভ্যালেন্সের ভিতরে আসবে না? যারা মারা গেছে বাদ, যারা সুস্থ হয়ে গেছে তারা বাদ। কতজন এই মুহূর্তে ডিজিজ গ্রস্ত মানে রোগী আছে, জরাগ্রস্ত, সেটাই হচ্ছে আপনার প্রিভ্যালেন্স। ঠিক আছে, তাহলে প্রিভ্যালেন্স মেজার করবো ক্রস সেকশনাল স্টাডি দিয়ে, ইনসিডেন্স মেজার করবো কোহর্ট স্টাডি দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স সম্পর্কে কিছু তথ্য। তাহলে দেখেন ক্রস সেকশনাল স্টাডি আমার প্রিভ্যালেন্স মেজার করে, নট ইনসিডেন্স। এই কোশ্চেনটা কিন্তু সার্জারিতে আসছিল, এটা জুলাই 23, জানুয়ারি 24 সার্জারিতে একটা কোশ্চেন আসছিল, ডিমেরিটস অফ ক্রস সেকশনাল স্টাডি। ডিমেরিটস জানুয়ারি 24 ডিমেরিটস অফ ক্রস সেকশনাল স্টাডি, এই কোশ্চেন আসছিল। ঠিক আছে, সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার সবার জন্য ইম্পর্টেন্ট। এই যে অ্যাডভান্টেজ অফ ক্রস সেকশনাল স্টাডি ক্যান মেজার প্রিভ্যালেন্স। ঠিক আছে, আবার কোহর্টের ভিতরে কিন্তু আমরা দেখছি ক্যান মেজার ইনসিডেন্স। ঠিক আছে, সো প্রত্যেকটা স্টাডির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসগুলো আপনার পড়তে হবে। ঠিক আছে, ক্রস সেকশনাল স্টাডি ডেসক্রিপটিভ হতে পারে, অ্যানালাইটিক হতে পারে, দুইটার ভিতরেই আছে। এই জিনিসটা একটু আলাদাভাবে মনে রাখেন। হ্যাঁ, অনেক সময় এমসিকিউতে স্টেম দিয়ে দেয় একটা 0.4 মার্কের। ওকে, এখন চলে আসেন আমরা 41 নম্বর পেজে এক্সপেরিমেন্টাল স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়াল এবং আরসিটি। ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আমরা খুব একটা বেশি পড়বো না, ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আমরা শুধুমাত্র ফেজগুলো দেখবো, ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়াল। এখানে যে ছবিটা আপনারা দেখতে পাইতেছেন জাস্ট এতটুকুই। ঠিক আছে, ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে সেটা হচ্ছে ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 1 এবং ফেজ 2, এটাকে বলা হয় ক্লিনিক্যাল প্রি ক্লিনিক্যাল ফেজ, ফেজ 1 ফেজ 2,
এটাকে বলা হয় প্রি ক্লিনিক্যাল ফেজ, আর ফেজ 3 ফেজ 4 এটাকে বলা হয় কি ক্লিনিক্যাল ফেজ। ঠিক আছে, ওকে। ফেজগুলো একটু রিডিং দিবেন 41 নম্বর পেজে 1 স্টার বা 2 স্টার দিয়ে। আমাদের যে ইনফিনিটি স্টার টপিক সেটা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। ঠিক আছে, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল 42 নম্বর পেজ ইনফিনিটি স্টার, এখান থেকে কোশ্চেন আসে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। ঠিক আছে, আচ্ছা 42 নম্বর পেজ আসেন, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল আমরা করবো। ক্লিনিক্যাল ট্রায়ালের শুধুমাত্র ফেজগুলো একটু দেখবেন। ফেজগুলো সম্পর্কে আমি কয়েকটা ইনফরমেশন একটু আপনাদের বলে রাখি। ফেজ 1 2 এটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল ফেজ, আর ফেজ 3 4 হচ্ছে ক্লিনিক্যাল ফেজ। ঠিক আছে, ফেজ 4 হচ্ছে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। এখানে যতটুকু আছে জাস্ট ততটুকু একটু দেখে রাখবেন, আর শীতে যতটুকু আছে সেটা একটু রিডিং দিবেন। আমরা মূল টপিকে আসি, আমাদের র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল এই টপিকটা আসে। ঠিক আছে, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল জিনিসটা কি? র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল নতুন ড্রাগ পুরাতন ড্রাগ থেকে ভালো না খারাপ এই জিনিসটা আমরা ডিটারমাইন করি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে। মনে করেন যে আমি একটু ছোট্ট গল্প বলি। ঠিক আছে, মনে করেন যে আপনার এখন তো কোম্পানিরা বনপ্রাজল নিয়ে খুব প্রচারণ করতেছে, তাই না? বনপ্রাজল নিয়ে, তো বনপ্রাজল ওষুধটা কেমন, ভালো না খারাপ, এই জিনিসটা আপনাকে প্রতিদিন আসে গিফট দেয়, আপনার বলে বনপ্রাজল লিখতে। আপনি একটু চিন্তা করলেন যে একজন বিজ্ঞ মানুষ হিসেবে, ডাক্তার মানে কিন্তু বিজ্ঞ মানুষ, একজন বিজ্ঞ মানুষ হিসেবে আপনি একটু চিন্তা করলেন যে আসলে বনপ্রাজল ওষুধটা কেমন, এটা একটু টেস্ট করবো, এটা পুরাতন অমিপ্রাজলের থেকে ভালো না খারাপ। তাহলে দেখেন আপনার উদ্দেশ্য হচ্ছে পুরাতন ওষুধ থেকে নতুন ওষুধ ভালো না খারাপ এই জিনিসটা দেখা। এই জিনিসটা আপনি যে পদ্ধতিতে দেখবেন সেটার নাম হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। কথা বলছেন, পুরাতন ওষুধ থেকে নতুন ওষুধ ভালো না খারাপ এই জিনিসটা আপনি দেখতে চান, এই জিনিসটা আপনি যে পদ্ধতিতে দেখবেন এটার নাম হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। কথা বলছেন, তাহলে এখন আপনি কি করবেন? আপনার স্টাডি পপুলেশন কারা হবে? আপনি দেখতে চান গ্যাসের ওষুধ, তার মানে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে তারা হচ্ছে আপনার স্টাডি পপুলেশন। সারা বিশ্বে যত গ্যাস্ট্রিকের রোগী আছে, সারা বিশ্বের সকল গ্যাস্ট্রিকের রোগী তো আর আপনি দেখবেন না। ঠিক আছে, আপনি কি করবেন? এই পপুলেশনের ভিতর থেকে স্যাম্পল কালেক্ট করবেন। স্যাম্পল কালেকশনের টেকনিক আমরা পড়ছিলাম, মনে আছে কি? র্যান্ডম হতে পারে, নন র্যান্ডম হতে পারে। আপনি র্যান্ডম অথবা নন র্যান্ডম যে কোনো উপায়ে স্যাম্পল কালেক্ট করেন, অসুবিধা নাই। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে এই লোকদের বা এই রোগীদের শুধুমাত্র গ্যাসের সমস্যাই থাকে, অন্য কোনো অসুবিধা যাতে না থাকে। তার মানে শুধুমাত্র গ্যাসের অসুবিধা যাদের আছে, অন্য কোনো অসুবিধা শারীরিক সমস্যা নাই, শুধু তাদেরই আপনি নেবেন র্যান্ডম বা নন র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে। এই যে শুধুমাত্র গ্যাসের সমস্যা যাদের আছে তাদেরই নিচ্ছেন, তার মানে আপনি কি করছেন? আপনি কনফাউন্ডের উপরে কন্ট্রোল করতেছেন। কনফাউন্ডার আমরা পড়ছিলাম সেই শুরুতে, মনে আছে কি? হিডেন সেট অফ ভ্যারিয়েবল, যেটা আপনার স্টাডি ডিস্টরশন করতে পারে, মানে কোমরবিডিটিস বা রিস্ক ফ্যাক্টর টাইপের জিনিসপত্র, এগুলো থাকলে চলবে না। আপনি কি করবেন? নতুন ওষুধ বনপ্রাজল, পুরাতন ওষুধ অমিপ্রাজল থেকে ভালো না খারাপ এটা স্টাডি করবেন, তার মানে এটা গ্যাসের ওষুধ। এখন আপনি স্টাডি পপুলেশন কাদের সিলেক্ট করবেন? যাদের গ্যাসের সমস্যা আছে। কারণ পপুলেশন তো হাজার হাজার কোটি কোটি। আপনি এখান থেকে কি করলেন? স্যাম্পল কালেক্ট করলেন। স্যাম্পল কালেক্ট করলেন আপনি র্যান্ডম অথবা নন র্যান্ডম যে কোনো উপায়ে। এবং একটা জিনিস আপনি মাথায় রাখলেন, যাতে কনফাউন্ডার না ঢুকে, যাতে এদের শুধুমাত্র গ্যাসের সমস্যায় থাকে, অন্য কোনো অসুবিধা যাতে না থাকে। তার মানে আপনি কনফাউন্ডার উপরে কন্ট্রোল করলেন, কন্ট্রোল অন কনফাউন্ডার করে আপনি কি করলেন? সাবজেক্ট চুজ করলেন, স্যাম্পল কালেক্ট করলেন। মনে করেন আপনি 50টা কি করলেন? 100টা স্যাম্পল কালেক্ট করছেন। ঠিক আছে, এই 100টা স্যাম্পলের ভিতরে স্যাম্পল কালেক্ট করছেন। এই যে স্যাম্পল কালেক্ট করলেন এটাকে বলা হচ্ছে কি? এই যে স্যাম্পল কালেক্ট করলেন এটাকে বলা হচ্ছে এনরোলমেন্ট। কথা বুঝেন, এটাকে বলেন হচ্ছে এনরোলমেন্ট। স্যাম্পল সিলেক্ট করেন, এটাকে বলেন এনরোলমেন্ট। আপনি 100টা স্যাম্পল সিলেক্ট করছেন, এই 100টা স্যাম্পলের ভিতরে 50 জনকে বনপ্রাজল দিবেন, 50 জনকে অমিপ্রাজল দিবেন। ঠিক আছে, এখন কোন 50 জনকে বনপ্রাজল দিবেন, কোন 50 জনকে অমিপ্রাজল দিবেন, এই জিনিসটা আপনাকে কিন্তু র্যান্ডমলি করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি ড্রাগ অ্যালোকেট করতেছেন, ড্রাগ অ্যালোকেশন এটা অবশ্যই আপনাকে র্যান্ডমলি করতে হবে। ঠিক আছে, কোন 50 জনকে বনপ্রাজল দিবেন, কোন 50 জনকে অমিপ্রাজল দিবেন, এটা অবশ্যই আপনাকে র্যান্ডমলি করতে হবে। তাহলে এনরোলমেন্ট করলেন। এনরোলমেন্টে কিভাবে করলাম? আমার যত পপুলেশন ছিল গ্যাসের রোগী, সেগুলো আমার পপুলেশন, সেখান থেকে আমি স্যাম্পল কালেক্ট করলাম র্যান্ডম অথবা নন র্যান্ডম উপায়ে, এবং কনফাউন্ডের উপর আমার কন্ট্রোল ছিল। এটা মানে আমি এনরোল করলাম 100 পেশেন্টকে। ঠিক আছে, 100 পেশেন্টকে এনরোল করে আমি এদেরকে ড্রাগ দিলাম। 50 জনকে বনপ্রাজল দিলাম, 50 জনকে অমিপ্রাজল দিলাম, ড্রাগ দিলাম। ঠিক আছে, এই ড্রাগ কোন 50 জন বনপ্রাজল পাবে, কোন 50 জন অমিপ্রাজল পাবে, এটা অবশ্যই র্যান্ডমলি করতে হবে, অবশ্যই র্যান্ডমলি। যে 50 জন বনপ্রাজল পাইলো তারা চলে গেল এক্সপেরিমেন্টাল গ্রুপে, আর যে 50 জন অমিপ্রাজল পাইলো তারা চলে গেল কন্ট্রোল গ্রুপে। তাহলে এই যে ড্রাগ অ্যালোকেশন করলাম এটা অবশ্যই আমি র্যান্ডমলি করলাম। কিভাবে করলাম? র্যান্ডমলি। ঠিক আছে, তো র্যান্ডমলি ড্রাগ অ্যালোকেশন করার পরে দেখলাম আমি 50টা অমিপ্রাজল নিয়েছিলাম, 50টা বনপ্রাজল নিয়েছিলাম। র্যান্ডমলি ড্রাগ অ্যালোকেশন করার পরে যে 50 জন অমিপ্রাজল পাইছে তাদের নাম হয়ে গেল কন্ট্রোল গ্রুপ, আর যে 50 জন নতুন ওষুধ পাইছে বনপ্রাজল তাদের নাম হয়ে গেল এক্সপেরিমেন্টাল গ্রুপ। ঠিক আছে, এরপরে আমি কি করব? এক্সপেরিমেন্টাল গ্রুপরা বনপ্রাজল পাচ্ছে, কন্ট্রোল গ্রুপরা অমিপ্রাজল পাচ্ছে। এরপরে আমি প্রতিদিন তাদের ফলো আপ করবো। প্রতিদিন ফলো আপ আমি করবো না, আমার অ্যাসিস্ট্যান্ট করবে। আমি রিসার্চার, আমি কেন ফলো আপ দেবো? অ্যাসিস্ট্যান্ট আছে না, ইন্টার্ন আছে না, ওরা ফলো আপ করতেছে। কথা বুঝছেন, ওরা ফলো আপ করলো। ওকে, এরপরে ফলো আপ করার পর 1 মাস পরে ফলো আপ করতেছে প্রসপেক্টিভ হইতে। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল স্টাডি কিন্তু প্রসপেক্টিভ স্টাডি, লংজিটিউডিনাল স্টাডি এবং অ্যানালিটিক, মানে যেখানে প্রসপেক্টিভ সেখানে তো লংজিটিউডিনাল, এটা তো বারবার বলতেছি। এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল স্টাডি অ্যানালিটিক স্টাডি, প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল প্রসপেক্টিভ এবং লংজিটিউডিনাল স্টাডি। 1 মাস পরে আমি ফলো আপ করলাম, ফলো আপ করতেছি 1 মাস ধরে। 1 মাস পরে আমি এই এক্সপেরিমেন্টাল গ্রুপ, হ্যাঁ
আর কন্ট্রোল গ্রুপ, যারা এক্সপেরিমেন্টাল গ্রুপ মানে নতুন ওষুধ পাইছিল, কন্ট্রোল গ্রুপ যারা পুরাতন ওষুধ পাইছিল, এদের ভিতরে এখন আমি অ্যানালাইসিস করবো বা কম্প্যারিজন করবো। অ্যানালাইসিস মানে কি? কম্প্যারিজন। অ্যানালাইসিস বা কম্প্যারিজন করবো, করে দেখবো যে এক্সপেরিমেন্টাল গ্রুপের গ্যাসের রোগ ভালো হয়েছে না কন্ট্রোল গ্রুপের গ্যাসের রোগ ভালো হয়েছে। কথা হচ্ছে, এখন যদি কন্ট্রোল গ্রুপের গ্যাসের রোগ ভালো হয়, ভালো, তার মানে বুঝতে হবে কন্ট্রোল গ্রুপে ওমিপ্রাজল ছিল, ওমিপ্রাজল ভালো ওষুধ বনপ্রাজলের থেকে। আর যদি এক্সপেরিমেন্টাল গ্রুপের গ্যাসের রোগ ভালো হয়, ভালো, তার মানে বুঝতে হবে বনপ্রাজল ওমিপ্রাজলের থেকে ভালো। এইভাবে আমি একটা স্টাডি এক্সিকিউট করতে পারি। এটাকে বলা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এই হচ্ছে চারটা স্টেজ র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের। কিছু ক্লাসিক ফিচার আছে, ক্লাসিক ফিচারগুলো আমি অলরেডি বলে ফেলছি কথায় কথায়, ঠিক আছে? তাহলে 42 নম্বর পেজে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল নিয়ে যা কথা আছে সব জানতে হবে। 43 নম্বর পেজে দেখেন র্যান্ডমাইজড কন্ট্রোল নাইস টু নো দেয়া আছে, নাইস টু নো দা র্যান্ডম স্যাম্পলিং ভার্সেস র্যান্ডমাইজেশন। এই জিনিসটা একটু রিডিং দিবেন, ঠিক আছে? চাইলে রিডিং নাও দিতে পারেন, অসুবিধা নাই। তো যে জিনিসটা পড়তে হবে 44 নম্বর পেজে, সেটা হচ্ছে ব্লাইন্ডিং বা মাস্কিং। আশা করি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালটা আপনি বুঝতে পারছেন। ওকে, এখানে হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে করছে, অসুবিধা নাই। এনরোলমেন্ট করছে যত হাইপারটেনসিভ পেশেন্ট ছিল, এদের ভিতরে স্যাম্পল কালেক্ট করছে ওইভাবে র্যান্ডম বা নন র্যান্ডম উপায়ে, ঠিক আছে? করে যারা নতুন ওষুধ পাইছে তারা চলে গেছে এক্সপেরিমেন্টাল গ্রুপে, আর কন্ট্রোল গ্রুপে যারা পুরাতন ওষুধ পাইছে। এখন পরবর্তীতে আমরা ফিচার আউটকাম নিয়ে কম্পেয়ার করছি। ওকে, তো আরসিটি ফিচার, আরসিটির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই কিন্তু পড়তে হবে। ফিচার, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, এটা মেইনলি আপনার 42 নম্বর পেজটা ইনফিনিটি স্টার, 43 নম্বর পেজে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এগুলো একটু ভালোভাবে রিডিং দেন, না দিলেও অসুবিধা নাই। অনেক সময় আসে, অনেক সময় আসে না, ঠিক আছে? 40 নম্বর পেজ ব্লাইন্ডিং বা মাস্কিং। ব্লাইন্ডিং বা মাস্কিং একটা বক্স দেওয়া আছে, জাস্ট এরকম, এই বক্সটা একটু দেখবেন, ঠিক আছে? ব্লাইন্ডিং বা মাস্কিং এর এরকম একটা বক্স দেওয়া আছে, বক্সটা একটু দেখবেন। কারণ ব্লাইন্ডিং মানে না জানানো, ঠিক আছে? না জানানো। একটা স্টাডি করতেছেন, আরসিটি করতেছেন, মনে করেন যে এই গ্যাসের রোগীদের উপরেই, ঠিক আছে? এই গ্যাসের রোগীদের উপরে আপনি স্টাডি করতেছেন, 100 গ্যাসের রোগী যে এনরোলমেন্ট করছেন এদের উপরে স্টাডি করতেছেন, কিন্তু এরা জানে না যে এদের উপর আপনি স্টাডি করতেছেন, ঠিক আছে? ওকে, এটাকে বলা হয় পার্টিসিপেন্ট ব্লাইন্ড, ঠিক আছে? এটাকে বলা হয় পার্টিসিপেন্ট ব্লাইন্ড বা সিঙ্গেল ব্লাইন্ড। এরা জানে না এদের উপরে আপনি স্টাডি করতেছেন, এটাকে বলা হয় পার্টিসিপেন্ট ব্লাইন্ড বা সিঙ্গেল ব্লাইন্ড, ঠিক আছে? পার্টিসিপেন্ট প্লাস অ্যাসেসর মানে যে ফলো আপ দিচ্ছে, সেও যদি না জানে যে কে কোন ওষুধ পাচ্ছে বা কাদের এদের উপর স্টাডি করা হচ্ছে কি হচ্ছে না, সেও যদি না জানে, তাহলে সেটা হবে ডাবল ব্লাইন্ড। ডাবল ব্লাইন্ড হতে পার্টিসিপেন্টও জানবে না, প্লাস অ্যাসেসরও জানবে না। আর ট্রিপল ব্লাইন্ড যেটা, সেটা হচ্ছে কেউই জানে না কে নতুন ওষুধ পাচ্ছে, কে পুরাতন ওষুধ পাচ্ছে। একটা কোড থাকে, কোড পরে রিভিল করা হয়, ঠিক আছে? কোড থাকে, কোড পরে রিভিল করা হয়, ঠিক আছে? কেউই জানে না কে নতুন ওষুধ পাচ্ছে, কে পুরাতন ওষুধ পাচ্ছে। এটা হচ্ছে ট্রিপল ব্লাইন্ড। ডাবল ব্লাইন্ডিং মানে পার্টিসিপেন্ট আর অ্যাসেসর জানে না। কমনলি ডাবল ব্লাইন্ড ইউজ করা হয়, এটা একটা এসবিএ কোশ্চেন, ঠিক আছে? সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু দেখবেন। র্যান্ডমাইজেশন আমরা করি বায়াস প্রিভেন্ট করতে, ব্লাইন্ডিং বায়াস প্রিভেন্ট করতে। দেখেন জুলাই 23 এটা সার্জারি কোশ্চেন আসছিল, প্রসপেক্টিভ স্টাডি সার্জারিতে আসছিল। প্রসপেক্টিভ স্টাডি কি কি? তাহলে প্রসপেক্টিভ স্টাডি মনে আছে কি কি? দেন কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি কেসে থেকে শুরু হয়ে আমরা হিস্ট্রি নিছি, হিস্ট্রি নিয়ে ব্যাকওয়ার্ড লুকিং হিস্ট্রি নিছি আর কি। হিস্ট্রি নিয়ে আমরা কজ খুঁজতে গেছি। তাহলে এটা কি প্রসপেক্টিভ হবে? এটা রেট্রোস্পেক্টিভ না, কোহর্ট প্রসপেক্টিভ। কজ থেকে শুরু হয়ে আউটকাম পর্যন্ত। ক্রস সেকশন এটা প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ না? আমরা তো শুরুতেই বলছি একবার খালি ডাটা কালেকশন করো, ভাই তোমার ডেঙ্গু আছে কি নাই, কেন হলো, মানে রেট্রোস্পেক্টিভও যাব না, হওয়ার পর কেমন থাকলাম, ভালো থাকলে না, খারাপ থাকলে না, মরে গেল, এটা আমি দেখতে যাব না, এটা হবে না। লংজিটিউডাল প্রসপেক্টিভ মানে লংজিটিউডাল বা রেট্রোস্পেক্টিভ মানে লংজিটিউডাল। এই কথাগুলো কিন্তু আমি বলছিলাম যে লংজিটিউডাল শব্দটা প্রসপেক্টিভ রেট্রোস্পেক্টিভ এই দুইটার সাথে কিন্তু থাকবে। কোয়াসি এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল স্টাডি সম্পর্কে একটা কথা সবসময় মনে রাখবেন, অলওয়েজ প্রসপেক্টিভ লংজিটিউডাল এবং অ্যানালাইটিক। অলওয়েজ প্রসপেক্টিভ লংজিটিউডাল অ্যানালাইটিক। এক্সপেরিমেন্টাল স্টাডি মানে প্রসপেক্টিভ লংজিটিউডাল অ্যানালাইটিক। তাহলে কোয়াসি এক্সপেরিমেন্টাল অবশ্যই প্রসপেক্টিভ স্টাডি হবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের আসে। ওকে, সো আশা করি আপনারা পারবেন। এটা হচ্ছে তাদের কোশ্চেন, এটা হচ্ছে পেডিয়াট্রিক্সের কোশ্চেন। আরসিটি মেইন ফিচার, আরসিটি মেইন ফিচার হচ্ছে র্যান্ডমাইজেশন, ঠিক আছে? র্যান্ডমাইজেশন। আর র্যান্ডমাইজেশনটা হয় কোথায়? র্যান্ডমাইজেশন আমরা কোথায় ব্যবহার করি? র্যান্ডমাইজেশনটা কোথায় ব্যবহার করি? র্যান্ডমাইজেশনটা আমরা ব্যবহার করি ড্রাগ অ্যালোকেশনে। কোথায় ব্যবহার করি? র্যান্ডমাইজেশন ড্রাগ অ্যালোকেশনে, হ্যাঁ, এসবি ড্রাগ অ্যালোকেশনে আমরা র্যান্ডমাইজেশন ইউজ করি, ড্রাগ অ্যালোকেশনে, ঠিক আছে? ভুল করা যাবে না এগুলো। আচ্ছা, মেইন কম্পোনেন্ট অফ আরসিটি, এটা হচ্ছে পেডিয়াট্রিক্সের কোশ্চেন। দেখেন একই কোশ্চেন বারবার আসছে। এটা কি? র্যান্ডম অ্যালোকেশন, মেইন কম্পোনেন্ট র্যান্ডম অ্যালোকেশন, ঠিক আছে? র্যান্ডমাইজেশন। ওকে, কজাল ইনফারেন্স এখনো আসেনি, আসলে আসতে পারে, ঠিক আছে? এটা একটু দেখেন সবথেকে ভালো কজ প্রুভ করতে পারে কোন স্টাডি, ঠিক আছে? আরসিটি সিটি দেন সিরিয়ালি সবথেকে ভালো কজ কোন স্টাডি প্রুভ করতে পারে, ঠিক আছে? ওকে, আমরা মেজারমেন্ট অফ লোকেশন পড়বো 47 নম্বর পেজে। আপনারা 47 নম্বর পেজে আসেন, আমরা মেজারমেন্ট অফ লোকেশন পড়বো। মেজারমেন্ট লোকেশন থেকে সব ফ্যাকাল্টির জন্য কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। মেজারমেন্ট অফ লোকেশন একটা ডাটা সেটে একটা ডাটাকে কোথায় অবস্থিত এটা দেখার জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি তার নাম হচ্ছে মেজারমেন্ট অফ লোকেশন, ঠিক আছে? এর ভিতরে কি আছে? মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তার মানে সেন্ট্রালি কোন ডাটাটা আছে এটা আমরা দেখি কিসের মাধ্যমে? মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ভিতরে বা সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে, ঠিক আছে? মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ভিতরে কি আছে? মিন আছে, মিডিয়ান আছে, মোড আছে, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা ছোটবেলায় পড়ছি। গড়, মধ্যক, প্রচুরক। মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যক, আর মোড মানে হচ্ছে প্রচুরক, যেটা বেশি সংখ্যক সময় ডাটা সেটে উপস্থিত থাকে সেটা হচ্ছে প্রচুরক। আর মিডিয়ান হচ্ছে মিডল মোস্ট ভ্যালু অফ ডাটা সেট, এটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? এটা বলা হয় যে মধ্যক, হ্যাঁ। আর গড় হচ্ছে ডাটা সেটের যত ভ্যালু আছে সেগুলো যোগ করে যদি আমি নাম্বার অফ ভ্যালু দিয়ে ভাগ করি সেটাকে বলা হয় গড়। সেগুলো আমরা সবাই কম বেশি পড়ছি। এটাকে বলা হয় মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আরো লোকেশন মেজার করার পদ্ধতি আছে, সেগুলোর নাম হচ্ছে পার্সেন্টাইল, ডিসেল আর হচ্ছে কোয়ার্টাইল। ওকে, তাহলে এই নামগুলো আপনাদের জানতে হবে। আপনাদের কোশ্চেন মেইনলি যেখান থেকে আসে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে, ঠিক আছে? দেখেন এটা একটা সার্জারি কোশ্চেন। সার্জারিতে এই কোশ্চেনটা আসছিল যে দ্য এভারেজ অফ এ সিরিজ অফ ভ্যালু, এভারেজ অফ এ সিরিজ অফ ভ্যালু, তার মানে গড় জানতে চাইছে। গড় মানে আমরা কি জানি?
মিন জানি, ঠিক আছে। আচ্ছা আমি একটু ছবিতে আঁকাই দেখাই আপনাদের ডাটা সেট দিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা করতেছি মেজারমেন্ট অফ লোকেশন। মেজারমেন্ট অফ লোকেশন মেজার করার পদ্ধতি কি আছে? মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্সেন্টাইল, ডিসেল, কোয়ার্টাইল। সেন্ট্রাল টেন্ডেন্সির ভিতরে মিন, মিডিয়ান, মোড, ঠিক আছে। একটা ডাটা সেটে সেন্ট্রালি কোন ডাটা আছে এটা মেজার করার জন্য আমরা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যবহার করি। মনে করেন একটা ডাটা সেট হচ্ছে 2 4 6 8 10, এই ডাটা সেটে সেন্ট্রালি কোন ডাটাটা আছে এটা মেজার করার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেটাকে বলা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান করে। তাহলে মিন মানে কি বলছিলাম? মিন মানে বলছিলাম যে যতগুলো ডাটা সেটে যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করে নাম্বার অফ ভ্যালু দিয়ে ভাগ করা। তাহলে এখানে আছে 2 আর 4 6, 6 6 12 আর 20, 20 আর 10 30, 30 ভাগ কি দিয়ে ভাগ করবো? 1 2 3 4 5, 5 দিয়ে নাম্বার অফ ভ্যালু দিয়ে। তাহলে এই হচ্ছে 6, মিন হচ্ছে 6, গড় হচ্ছে 6। তাহলে দেখেন এই ডাটা সেটে 6 কোথায়? এই যে এই ডাটা সেট 6 হচ্ছে এখানে। তাহলে দেখেন তো এই ডাটা সেটে 6 কোথায়? সেন্ট্রালে আছে না পেরিফেরিতে আছে? সেন্ট্রালে আছে। আমরা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে কিন্তু সেন্ট্রালে কোন ডাটাটা আছে সেটা বের করতে পারি, ঠিক আছে। এটাকে বলা হয় মিন, গড় বের করলাম আমরা। এখন যদি মিডিয়ানের কথা বলি, মিডিয়ান মানে হচ্ছে মিডল মোস্ট ভ্যালু। মিডিয়ান বের করার দুইটা সূত্র আছে আপনাদের শীটে 47 নম্বর পেজে। এই 47 নম্বর পেজে দুইটা সূত্র, ওড নাম্বার কেটে ইভেন নাম্বার কেটে আলাদা আলাদা দুইটা সূত্র আছে। মানে ওড বলতে বিজোড় সংখ্যক, ইভেন মানে জোড় সংখ্যক, এই আলাদা আলাদা সূত্র আছে। আলাদা দুইটা সূত্র একটু মুখস্থ করবেন, এখান থেকে কিন্তু আপনাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো আসে, ঠিক আছে। দেখেন এই ডাটা সেটে মিডিয়ান বের করে 5টা মানে বিজোড় সংখ্যক নাম্বার। বিজোড় সংখ্যক নাম্বার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে n + 1/2, n হচ্ছে 5 + 1/2, 6/2 মানে 3 না, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে কি থার্ড, এটা হবে কি থার্ড, ঠিক আছে। থার্ড নাম্বারটা হবে মিডিয়ান। তাহলে এই ডাটা সেটটা যদি এরকম সাজানো না থেকে 4 2 8 6 10 এরকম থাকতো, তাহলে আমাদের কি করা লাগতো? পরীক্ষার খাতায় যদি এরকম এলোমেলো কোনো সেট থাকে আমরা কি করব? সেটাকে সাজাই নিব, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাই নিব। তাছাড়া কিন্তু যদি আমরা মিডিয়ান বের করতে চাই সেই মিডিয়ান কিন্তু আমার আসবে না, ভুল হবে, কথা বলছেন। তাহলে এরকম এলোমেলো ডাটা সেট থাকলে আমরা এরকম ভাবে সাজাই নিব, ডাটা সেটটাকে সাজাই নিয়ে মিডিয়ান বের করব। বিজোড় সংখ্যক নাম্বারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে n + 1/2, ঠিক আছে। ওকে, আমরা পেলাম এখানে কি থার্ড নাম্বারটা হচ্ছে আমার মিডিয়ান। তাহলে আমরা এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে 1 2 3 থার্ড নাম্বার কোনটা? 6 পেলাম। এই 6 হচ্ছে আমার মিডিয়ান বা মধ্যক, কথা বুঝতে পারছেন। তাহলে এক্ষেত্রেও কিন্তু সেন্ট্রালি আমি 6 পেলাম বা থার্ড নাম্বারটা পেলাম, যেটা আমার মধ্যক। এটাও কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি নির্ণয় করতেছে। আর মোড যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রচুর একটা ডাটা সেটে যে ভ্যালুটা রিপিটেডলি থাকে সেটাকে আমরা মোড বলে। আশা করি মিন মিডিয়ান মোড নিয়ে আপনাদের সমস্যা হবে না। মিন মিডিয়ান মোডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়তে হবে, ঠিক আছে। মিডিয়ান বের করার যে দুইটা সূত্র এটা পড়তে মানে 47 নম্বর পেজ টোটালটাই কিন্তু আপনাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর 48 নম্বর পেজে মোডটা একটু দেখবেন। মোড মানে তো জানেনই রিপিটেড ভ্যালু যেটা থাকে ডাটা সেটে সেটা হচ্ছে মোড। এক্সাম্পল দেওয়া আছে সেটা। এরপর দেখেন 48 নম্বর পেজে মিডিয়ানের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। এগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, এমসিকিউ টাইপ। তবে সবথেকে যে কোশ্চেনগুলো বেশি আসে সেটা হচ্ছে ক্যালকুলেশন, ম্যাথ আসে, ঠিক আছে। ওকে, ম্যাথের বাইরে দেখেন সার্জারি জুলাই 23 এর কোশ্চেন এটা, ঠিক আছে। এটা জুলাই 23 এর কোশ্চেন। জুলাই 23 এ কি কোশ্চেন আসছিল? এভারেজ অফ সিরিজ অফ ভ্যালু মানে মিন জানতে চাইছে এখানে। মিন ইন্ডিকেট সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা তো ট্রু হবে ডেফিনেটলি, ঠিক আছে। ওকে, গ্রেটার দ্যান ম্যাক্সিমাম ভ্যালু, কখনো কি গড় ম্যাক্সিমাম ভ্যালু থেকে বেশি হতে পারে? কখনোই না, ঠিক আছে। সো এটা ফলস হবে। লেস দ্যান ম্যাক্সিমাম ভ্যালু, ডেফিনেটলি ম্যাক্সিমাম ভ্যালু থেকে কম হবে। লেস দ্যান মিনিমাম ভ্যালু, গড় কখনো মিনিমাম ভ্যালু থেকে কম হবে না, ঠিক আছে। এটা একটু কনসেপ্ট অ্যাপ্লাই করলে কিন্তু পরীক্ষার হলে আপনারা অ্যানসার করতে পারেন। কিন্তু বাইস্টেট দেখলে আপনারা আটকে ওঠেন, এই কারণে দেখা গেল যে প্রশ্নই আর আপনারা বুঝতে চান না বা নিতে চান না ভিতরে। এই কারণে কিন্তু 2 4 6 মার্ক আপনারা ছেড়ে আসেন, আলটিমেটলি ওটাই কিন্তু ফেলের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। ওকে, ক্যান বি ক্যালকুলেটেড বাই ডিভাইডিং, মানে এটা তো সেই সূত্রটাই আর কি। এটা কিন্তু সার্জারি একটা কোশ্চেন আসছিল বায়োস্ট্যাটিস্টিক্স থেকে। দেখেন কত সহজে 2 মার্ক কিন্তু আপনি পেয়ে গেলেন। দেখা গেল যে অনেক কঠিন জিনিস পড়ে গেছেন, কমন আসেনি, কিন্তু সহজে কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 2 মার্ক আপনি এনশিওর করে ফেলতে পারলেন। এই ধরনের কোশ্চেন কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স আসবে। এটা কিন্তু এই যে কোশ্চেনটা আসছে এটা কিন্তু পেডিয়াট্রিক্সের কোশ্চেন। এই যে কোশ্চেনটা আসছে এটা হচ্ছে পেডিয়াট্রিক্সের কোশ্চেন, জানুয়ারি 22 এর কোশ্চেন। মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কি দিয়ে মেজার করি? মিন মিডিয়ান, এটা মোড না, এটা মোড হবে, ঠিক আছে। মিন মিডিয়ান মোড দিয়ে। হ্যাঁ, ওকে। দেখেন এরকম একটা ডাটা সেট দেওয়া আছে। এই ডাটা সেটটা কি এলোমেলো না সাজানো দেওয়া আছে বলেন তো? এই ডাটা সেটটা কিন্তু এটা কিন্তু পেডিয়াট্রিক্সের কোশ্চেন। হ্যাঁ, ডাটা সেটটা কিন্তু এলোমেলো দেওয়া আছে। তাহলে আমরা কি করব? ডাটা সেট এলোমেলো থাকলে যদি আমাকে মিডিয়ান বের করতে বলে সেই ডাটা সেটটাকে আমরা সাজাই নিব। আর মিন বের করতে বলে সাজানোর কোনো প্রয়োজন নাই। সাজালেও অসুবিধা নাই, না সাজালেও অসুবিধা নাই, বাট মিডিয়ান বের করতে হলে অবশ্যই ডাটা সেটটাকে আমার সাজাই নিতে হবে, ঠিক আছে। তাহলে ডাটা সেটটাকে সাজাই নেন 2 2 3 5 7, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এখন এই ডাটা সেটের মিন কত, এটা আপনাদের আমি দিলাম, কি বলে, হোমওয়ার্ক দিলাম। টাইম কনজিউম করে লাভ নাই, আপনারা এটা হোমওয়ার্ক করবেন। আচ্ছা, রেঞ্জ, এখানে রেঞ্জ আমি আপনাদের পড়াইনি, রেঞ্জ ডিসপারশনে পড়াবো, এই জিনিসটা বাদ দেন। এই ডাটা সেটটা সঠিক অ্যান্সার কি হবে এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। তাহলে মেজারমেন্ট অফ লোকেশন থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেন আসে। ওকে, এই কোশ্চেনটা আসলে গাইনিতে, এটা আসলে গাইনিতে। মেজারমেন্ট ডিসপারশন চলে আসে, মেজারমেন্ট অফ ডিসপারশন 50 নম্বর পেজে। মেজারমেন্ট অফ ডিসপারশন থেকে আমরা জাস্ট কিছুই পড়বো না, ঠিক আছে। জাস্ট টাইপ অফ মেজারমেন্ট অফ ডিসপারশন, টাইপ অফ মেজারমেন্ট অফ ডিসপারশন, এটাও খুবই সহজ, ঠিক আছে। দেখেন মেজারমেন্ট অফ ডিসপারশন বলতে আমরা কি বুঝি সেটা আগে একটু বলে নিই। সেই জিনিসটা হচ্ছে ডিসপারশন মানে একটা ডাটা সেট, একটা ডাটা থেকে আরেকটা ডাটা কত দূরে অবস্থিত, এটাকে বলা হয় মেজারমেন্ট অফ ডিসপারশন। একটা ডাটা সেটে একটা ডাটা থেকে আরেকটা ডাটা কত দূরে অবস্থিত, এটাকে বলা হয় মেজারমেন্ট অফ ডিসপারশন। যদি খুব বেশি 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 দূরে অবস্থিত হয় সেটাকে বলবো আমরা কি বলবো? হেটেরোজেনাস ডাটা। আর যদি কাছাকাছি অবস্থিত সেটাকে বলবো হোমোজেনাস ডাটা, ঠিক আছে। একটা ডাটা সেটে একটা ডাটা থেকে আরেকটা ডাটা কত দূরে অবস্থিত এর আমরা মেজার করবো মেজারমেন্ট অফ ডিসপারশনের মাধ্যমে। খুব বেশি দূরে হলে হেটেরোজেনাস, কাছাকাছি হলে হোমোজেনাস ডাটা। কথা বুঝতে পারছেন? দেখেন ডেফিনিশনে 3টা পয়েন্ট আমরা পড়ে ফেলছি। এন্ড টাইপ অফ ডিসপারশন, টাইপের ভিতরে অ্যাবসলিউট আছে আর রিলেটিভ আছে। এই অ্যাবসলিউট আর রিলেটিভের ভিতরে খুব একটা নিনজা টেকনিক আছে। সেই নিনজা টেকনিক হচ্ছে রিলেটিভ গুলো কোএফিসিয়েন্ট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়?
কোএফিসিয়েন্ট নিয়ে, বাকিগুলো সব অ্যাবসলিউট। ঠিক আছে, কেউ যদি মুখস্থ করতে নাও পারেন এই পদ্ধতি ফলো করে কিন্তু অ্যাবসলিউট রিলেটিভ আলাদা করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এত সহজ কোশ্চেন কিন্তু সবসময় আসে না, যদি চলে আসে তাহলে ভালো। যাই হোক, অ্যাবসলিউট আর রিলেটিভ মেজারমেন্ট অফ ডিসপারশন এগুলো জানবেন। আর সবথেকে কমনলি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোস্ট কমনলি ব্যবহার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমরা মোস্ট কমনলি ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা রেঞ্জ সম্পর্কে আমরা বলতে চাইছিলাম। রেঞ্জ আগের কোশ্চেনে একটা স্টেমে ছিল 0.4 মার্কের স্টেম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই 0.4 এর জন্য কিন্তু আপনার এফসিএস এ পার্ট আটকাই থাকবে, 6 মাস কিন্তু পড়ে থাকবেন, এর থেকে বড় কষ্ট কিন্তু আর হয় না। ঠিক আছে, রেঞ্জ মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে আগে যে কোশ্চেনটা আমরা দেখলাম রেঞ্জের যে ব্যাপারটা ছিল, এই যে এই কোশ্চেনের ক্ষেত্রে দেখেন এখানে আমার হাইয়েস্ট ভ্যালু কত 7, লোয়েস্ট ভ্যালু কত 2, তাহলে এখানে আমার রেঞ্জ কত হবে 5 হবে, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এটাকে বলা হয় রেঞ্জ। হ্যাঁ, এখানে আছে কত 4 আছে, তাহলে তার মানে এটা ফলস হবে। কথা বুঝতে পারছেন? রেঞ্জ মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ওকে, আচ্ছা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা মোস্ট কমনলি ব্যবহার করে থাকি। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স নিয়ে আমি দুইটা কথা বলবো। সেটা হচ্ছে ভ্যারিয়েন্সকে রুট করলে পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে পাবো ভ্যারিয়েন্স। ঠিক আছে, এই দুটো কথা মনে রাখবেন। ভ্যারিয়েন্সকে রুট করলে পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 52 নম্বর পেজে দেখেন ভ্যারিয়েন্সের সূত্র দেওয়া আছে। ভ্যারিয়েন্স যাহাই ভ্যারিয়েন্স, ঠিক আছে, তাহাকেই রুট ওভার যদি আমি করি, তাহলে যাহাই ভ্যারিয়েন্স তাহাকে যদি আমি রুট ওভার করি, হ্যাঁ রুট ওভার যদি করি, তাহলে আমি পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমি স্কোয়ার করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমি স্কোয়ার করি, ঠিক আছে, তাহলে আমি পাবো ভ্যারিয়েন্স। ঠিক আছে, ওকে, তাহলে ভ্যারিয়েন্স থেকে অনেক সময় কিন্তু ভ্যারিয়েন্সের সূত্রটা এমসিকিউ বা এসবিতে কিন্তু আসে। তো এই সূত্র তো মুখস্থ করে রাখা পসিবল না। আপনারা কি করবেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন টেকনিক, সেটা হচ্ছে রুট ওভার বা স্কোয়ার রুট। রুট যদি শব্দটা থাকে তাহলে বুঝে নেবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বোঝাইছে। ঠিক আছে, রুট যদি শব্দটা থাকে, তাহলে এখান থেকে এতটুকুই। এরপর আসেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কম বেশি কথা বলছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে একটা ভ্যারিয়েবল একটা পপুলেশনের ভিতরে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। ওই যে আবার আমরা শুরুতে যে পড়ছিলাম স্কিউড ডিস্ট্রিবিউশন, লেফট স্কিউড রাইট স্কিউড, ফ্রিকোয়েন্সি কার্ভ দেখানোর সময় আমরা যেগুলো পড়ছিলাম মনে আছে কিনা হিস্টোগ্রামের পরের পেজে। ঠিক আছে, ওকে, তাহলে একটা ভ্যারিয়েবল একটা পপুলেশনের ভিতরে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে এই জিনিসটা আমরা যেভাবে দেখাই মেইনলি থাকে হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, নরমাল ডিস্ট্রিবিউটেড থাকে মেইনলি। তো যেভাবে আমরা দেখাই সেটাকে বলে এই নরমাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা যেভাবে দেখাই সেটাকে বলে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম মনে আছে কিনা, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল থাকে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ঠিক আছে, ওকে, দেখেন এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল এক্স এক্সিস, আর ওয়াই এক্সিস এটা ছিল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। আর একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ কিন্তু বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এরকম দেখতে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ঠিক আছে, দেখেন বাইল্যাটারালি সিমেট্রিক্যাল থাকে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ওকে, তার মানে এটা যদি সেন্ট্রাল হয়, এটা যদি সেন্টার হয়, ঠিক আছে, এটা যদি সেন্টার হয়, তাহলে আমরা মেজারমেন্ট অফ লোকেশনে কিন্তু পড়ে আসছে একটা ডাটা সেটে সেন্ট্রালি কে থাকে বা সেন্ট্রালি কে আছে সেটা বের করতে কি ব্যবহার করে মিন মিডিয়ান মোড। ঠিক আছে, তাহলে এটা যদি সেন্ট্রাল হয় তাহলে সেন্ট্রালি আমার কে থাকবে, মিন থাকতে পারে, মিডিয়ান থাকতে পারে, মোড থাকতে পারে, তাই না? তাহলে সেন্ট্রালি মিন মিডিয়ান মোড থাকে একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের, সেন্ট্রালি কে থাকে, মিন মিডিয়ান মোড থাকে। এটা বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হয়, দেখতে কিন্তু বেল শেপ। বেল শেপ মানে ওই অস্পিতে সার্মেট আমরা যে বেল বাজাইতো ওরকম দেখতে বেল শেপ, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। 50% ভ্যালু সেন্ট্রালের নিচে, 50% ভ্যালু সেন্ট্রালের উপরে, সেন্ট্রালি কে থাকে, মিন মিডিয়ান মোড থাকে। এই জিনিসগুলো কিন্তু আমরা বলছিলাম। এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের ফিচার বা বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের ফিচার বা বৈশিষ্ট্য ইনফিনিটি স্টার, এখান থেকে কিন্তু আপনার কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে বেল শেপ বললে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, মিন মিডিয়ান মোড সেন্ট্রালি থাকে, 50% ভ্যালু অ্যাবভ, 50% ভ্যালু বিলো। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় দেখেন নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এই যে টিপে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায়, সেন্ট্রালি। ম্যাক্সিমাম ভ্যালু কোথায়, মিডল অ্যারাউন্ড দ্য মিন, ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, বা সেন্ট্রালি। এই হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের বৈশিষ্ট্য। এত কিছু বললেন, কিন্তু সার্জারিতে একটা পরীক্ষার কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে জানুয়ারি 21 জানুয়ারি 23 একটা কোশ্চেন এসেছিল। সেটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ ডিপেন্ড করে কার উপরে। দেখেন আপনার শীটে 53 নম্বর পেজে 4 নম্বর পয়েন্ট, ডিটারমাইন্ড বাই 2 প্যারামিটারস, একটা হচ্ছে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডিটারমাইন্ড বাই 2 প্যারামিটার। তাহলে ফিচার অফ নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ কিন্তু ইনফিনিটি স্টার, এটা কিন্তু পড়তে হবে। আর আরেকটা নাম গসেন ডিস্ট্রিবিউশন কার্ভ, ব্র্যাকেটের ভিতরে লেখা আছে। ঠিক আছে, দেখেন এই কোশ্চেনটা কিন্তু আসছিল যে একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ কি জিনিসের উপর ডিপেন্ড করে। নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, বা ডিটারমাইন্ড বাই দুইটা জিনিস, একটা হচ্ছে মিন এবং একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুইটা জিনিসের উপর কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ ডিপেন্ড করে। ঠিক আছে, এইটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ঠিক আছে, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের ফিগার। ওকে, দেখেন সেন্ট্রালি কি আছে, মিন আছে, সেন্ট্রালি মিডিয়ান মোডও থাকতে পারে, অসুবিধা নেই, মেইনলি মিন। ঠিক আছে, মিন আছে, আর দুই সাইডে আস্তে আস্তে কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি, ডিসপারশন মানে দূরত্ব বুঝি, তাই না? সেন্ট্রাল থেকে কত দূরে, অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আপনি চিন্তা করেন, এই যে এইটুকু হচ্ছে অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেন্ট্রাল থেকে। আপনি যদি সেন্ট্রাল থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চিন্তা করেন, এই যে এটা হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেন্ট্রাল থেকে। ঠিক আছে, আপনি যদি সেন্ট্রাল থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চিন্তা করেন, এটা হচ্ছে সেন্ট্রাল থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে মিন থেকে প্লাস মাইনাস 1 SD, মিন থেকে প্লাস মাইনাস 2 SD, মিন থেকে প্লাস মাইনাস 3 SD। এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ ডিটারমাইন করে। ঠিক আছে, এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ ডিটারমাইন করে 3 SD পর্যন্ত, প্লাস মাইনাস 3 SD পর্যন্ত। ঠিক আছে, ওকে, দেখেন 54 নম্বর পেজে এরকম ছবিটা দেওয়া আছে, ফিচার অফ নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। মিন প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু এটা কভার করছে, 68%। 68% মিন প্লাস মাইনাস 1 SD কতটুকু এটা কভার করছে, 68%। ঠিক আছে, মিন প্লাস মাইনাস 2 SD কতটুকু এটা কভার করছে, 95%। ঠিক আছে, 95%। কথা বলছেন, মিন প্লাস মাইনাস 3 SD কতটুকু এটা কভার করছে, 99%। 99%। ঠিক আছে, এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে 53 নম্বর পেজ, 54 নম্বর পেজ এগুলো কিন্তু ইনফিনিটি স্টার। ঠিক আছে, নরমাল ডিস্ট্রিবিউশন হলো, ঠিক আছে, এদিকে লাগবে না,
61 নম্বর পেজে আসেন। দেখেন এই কোশ্চেনটা কিন্তু সার্জারি জানুয়ারি 23 আসছিল। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ ডিপেন্ড অন, কার উপর ডিপেন্ড করে বা ডিটারমাইন করে কি, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ওকে। যাই হোক, এই ধরনের সহজ সহজ কোশ্চেন আপনারা পাবেন আশা করি যদি একটু কেয়ারফুলি দেখেন। বাস্টেড আমি যেটা বলছি এটা যদি আপনার মাথায় থাকে, বাস্টেডে আপনি 100% অ্যান্সার করে আসতে পারবেন ডেফিনেটলি। প্রবাবিলিটি বা পি ভ্যালু চলে আসেন 61 নম্বর পেজে। আমরা প্রবাবিলিটি পি ভ্যালু পড়বো। দেখেন দুইজন দুই দিকে তাকায় আছে, মনের অমিল বা মতের অমিল যেটা হোক, একজন আরেকজনকে পছন্দ করছে না। ঠিক আছে, এরা রীতিমতো ঝগড়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্রবাবিলিটি বা পি ভ্যালু। প্রবাবিলিটি কি জিনিস? প্রবাবিলিটি মানে ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে বলা হয় প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি? ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে বলা হচ্ছে কি? প্রবাবিলিটি। ঠিক আছে, মনে করেন যে আপনার বন্ধুকে আপনি 5 বার ফোন দিয়েছেন, ফোন ধরছে কয়বার? একবার। তাহলে ঘটনা ঘটছে কয়বার ডিভাইডেড বাই ট্রায়াল দিয়েছেন কয়বার? ঘটনা ঘটছে কয়বার ডিভাইডেড বাই ট্রায়াল দিয়েছেন কয়বার? ঠিক আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি তাহলে কি? ঘটনা কয়বার ঘটছে? অকার ডিভাইডেড বাই ট্রায়াল, এটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, চান্স অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট, 5 বার দিয়েছেন, একবার ধরছেন, তার মানে প্রবাবিলিটি কত পার্সেন্ট? 20%, তাই না? ওকে, এই প্রবাবিলিটি যে রেঞ্জ, এটা প্রবাবিলিটিকে আমরা পি ভ্যালু দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, পি ভ্যালু যে রেঞ্জ সেটা 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, তার মানে 0 মানে কত পার্সেন্ট? 0 মানে 0%, আর 1 মানে হচ্ছে 100%। কথা বলছেন? 1 মানে 100%। এখন মনে করেন যে আপনাকে একটা পাগলা কুকুরে কামড়াইছে, পাগলা কুত্তায় কামড়াইছে, তাহলে আপনার রেবিস হওয়ার সম্ভাবনা কেমন? যদি ভ্যাকসিন না দেন 100%, তার মানে আপনার রেবিস হওয়ার সম্ভাবনা P = 1। আর রেবিস যদি আপনার হয়ে যায় তাহলে আপনার মরার সম্ভাবনা কত? P = 1, কারণ 100% ডেথ রেট, তাই না? P = 1। আর আপনার বাঁচার সম্ভাবনা কত? P = 0%। ঠিক আছে, এটা হচ্ছে পি ভ্যালু বা প্রবাবিলিটি। হ্যাঁ, তার মনে করেন যে P = 0 মানে নো চান্স অফ দ্য ইভেন্ট টু অকার, ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই, কারণ সার্ভাইভাল আফটার রেবিস। আর P = 1 মানে 100% চান্স ঘটনা ঘটবে, মানে ডেথ অফ দ্য হিউম্যান আফটার রেবিস, বা যে কোনো প্রাণীকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। ঠিক আছে, ব্যাপারটা ওরকম। তাহলে ব্যাপারগুলো ঠিক এরকম। P = 0.5 মানে 50% চান্স, P = 0.5 মানে 5% চান্স। ঠিক আছে, এই হচ্ছে প্রবাবিলিটি পি ভ্যালু, মানে ঘটনা ঘটার সম্ভাবনা। এটাকে আমরা 0 to 1 এই রেঞ্জে প্রকাশ করে থাকি। 0 মানে 0%, 1 মানে 100%। ঠিক আছে, পি ভ্যালু যে ফিচারগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই ফিচারগুলো পড়তে হবে 61 নম্বর পেজে। দেখেন, কোয়ান্টিটেটিভ এস্টিমেশন 0 to 1, এটা ক্যাটাগরি না কোয়ান্টিটি? নিউমেরিক্যাল না ক্যাটাগরিক্যাল? ডাটা মনে আছে? নিউমেরিক্যাল না? 0 to 1 নাম্বার, তাহলে এটা কি? কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ এ ডেফিনিট আউটকাম টু অকার। কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ এ ডেফিনিট আউটকাম টু অকার, এটা হচ্ছে পি ভ্যালু। ঠিক আছে, বা প্রবাবিলিটি ভ্যালু। তাহলে প্রথম দুটো পয়েন্ট কিন্তু এমসিকিউতে আসে। যাই হোক, 61 নম্বর পেজ টোটালটা পড়বেন, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পি ভ্যালু মানে প্রবাবিলিটি ভ্যালু, ঘটনা ঘটার সম্ভাবনা, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। ওকে, খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার 62 নম্বর পেজে আমরা এখন হাইপোথিসিস পড়বো। 62 নম্বর পেজ। ইনফিনিটি স্টার দিবেন 63 নম্বর পেজ, ইন্টারপ্রিটেশন অফ পি ভ্যালু। ঠিক আছে, ইনফিনিটি স্টার দিবেন 63 নম্বর পেজ, ইন্টারপ্রিটেশন অফ পি ভ্যালু। ঠিক আছে, এখন আসেন হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস জিনিসটা কি এটা সম্পর্কে একটু কথা বলে। হাইপোথিসিস জিনিসটা কি? হাইপোথিসিস জিনিসটা হচ্ছে অ্যাজাম্পশন। আমরা শুরুতে রিসার্চের ডেফিনেশন পড়ছিলাম, মনে আছে কি? রিসার্চ করতে হলে যে কোনো একটা সমস্যার এগেইনস্টে করতে হবে। সমস্যা কি জিনিস? এক্সপেকটেশন একরকম থাকে, বাস্তবতা অন্যরকম হয়। যখনই এরকম অমিল হয় তখনই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়। আর এই প্রবলেম সলভ করার জন্য আমরা যে সাইন্টিফিক এন্ড সিস্টেমিক ওয়েতে নলেজ কালেক্ট করি সেটাকে রিসার্চ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন হাইপোথিসিস কি জিনিস? হাইপোথিসিস জিনিসটা হচ্ছে অ্যাজাম্পটিভ অ্যান্সার টু এ রিসার্চ কোয়েশ্চেন। ঠিক আছে, অ্যাজাম্পটিভ অ্যান্সার। মনে করেন যে আশেপাশে আপনি দেখতেছেন যে ড্রাগ অ্যাডিক্টেড অনেক বেশি। হ্যাঁ, ড্রাগ অ্যাডিক্টেড অনেক বেশি। এদের কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার কথা ছিল না, কিন্তু তারা অ্যাডিক্টেড। তাহলে এটা কেন ড্রাগ অ্যাডিক্টেড? মানে এটা ড্রাগ অ্যাডিক্টেড, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। অনেক একটা সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা। তো এখান থেকে একটা কোয়েশ্চেন যে কেন তারা ড্রাগ অ্যাডিক্টেড, এই যে কোয়েশ্চেনটা আপনি করলেন এটাকে বলা হয় রিসার্চ কোয়েশ্চেন। এই রিসার্চ কোয়েশ্চেনের এগেইনস্টে আপনি যে অ্যান্সার দিবেন, অ্যাজাম্পটিভ একটা অ্যান্সার, আপনার ধারণা প্রসূত যে কোনো কারণে বা কি কি কারণে তারা ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে। সেটা হতে পারে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ফ্যামিলি প্রবলেম, আনএমপ্লয়মেন্ট, অনেক কারণ হতে পারে। এই যে অ্যাজাম্পটিভ কয়েকটা অ্যান্সার আপনি দিলেন, এই অ্যাজাম্পটিভ অ্যান্সারগুলোকেই বলা হচ্ছে আপনার হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস জিনিসটা কি? অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য অ্যান্সার অফ এ রিসার্চ কোয়েশ্চেন। রিসার্চ কোয়েশ্চেনটা কি? রিসার্চ কোয়েশ্চেন যখন রিসার্চ প্রবলেম থেকে যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করে, রিসার্চ প্রবলেম থেকে যে কেন হলো বা কেন হচ্ছে, কারা রেসপন্সিবল, একটা রিসার্চ প্রবলেম থেকে যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ করে সেটাকে রিসার্চ কোয়েশ্চেন বলা হয়। সেই রিসার্চ কোয়েশ্চেনের অ্যাজাম্পটিভ অ্যান্সারই হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। তাহলে দেখেন, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ আর্লি এমআই। আশেপাশে দেখতেছেন যে অনেক মানুষ অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, কিন্তু তাদের অল্প বয়সে হার্ট অ্যাটাক হওয়া উচিত না বা এরকম কথা না, কিন্তু তারা এরকম হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। কথা বুঝছেন? তাহলে তাদের কেন এরকম এমআই হচ্ছে, এই যে কেন হচ্ছে, এটা হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন। এর একটা অ্যাজাম্পটিভ অ্যান্সার হচ্ছে ওবেসিটি, ডায়াবেটিস, প্রেশার, ডিসলিপিডিমা, এগুলো আর্লি অনসেট অফ এমআই করতে পারে। এই যে অ্যাজাম্পটিভ যে অ্যান্সারটা দিলেন এটাকে বলা হচ্ছে আপনার হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস। আবার দেখছেন যে ইয়ং পিপল বিকামিং ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে,
যে হয় আপনার কোশ্চেন হচ্ছে হয় ইয়ং পিপল বিকামিং ড্রাগ অ্যাডিক্টেড, এর একটা যে অ্যান্সার দিলেন আনএমপ্লয়মেন্ট হতে পারে, ফ্রাস্ট্রেশন, ফ্যামিলি ব্রেকআপ, এগুলো ড্রাগ অ্যাডিকশনের কজ হতে পারে। এই যে অ্যান্সারটা দিলেন অ্যাজাম্পটিভ, এটাকে বলা হচ্ছে হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা হাইপোথিসিস মানে বলছি যে কোনো একটা রিসার্চ কোশ্চেনের যে অ্যাজাম্পটিভ অ্যান্সার সেটা হচ্ছে হাইপোথিসিস। আর রিসার্চ কোশ্চেন কি, যে কোনো রিসার্চ প্রবলেম থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন, ঠিক আছে। আর রিসার্চ হাইপোথিসিস হচ্ছে সেই প্রবলেমের এগেইনস্টে যে লজিক্যাল এন্ড অ্যাজিউম অ্যান্সার, সেটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। এখন বলেন এখানে রিসার্চ কোশ্চেন আশেপাশে মনে করেন যে পাগলের সংখ্যা বেড়ে গেছে, যাকে দেখেন তাকে মনে হয় যে পাগলের সংখ্যা বেড়ে গেছে। আপনি মনে করেন যে এটা আসলে অল্প বয়সে পাগল হলো কিভাবে? আপনার মাথায় একটা কোশ্চেন আসলে এরকম, ডাজ লাভ মেক এ ম্যান ফুল? ভালোবাসা কি মানুষকে পাগল করে? এই যে একটা কোশ্চেন করলেন, এই কোশ্চেনে একটা অ্যাজাম্পটিভ অ্যান্সার দিলেন, ইয়েস লাভ মেক্স এ ম্যান ফুল, এটা হচ্ছে আপনার রিসার্চ হাইপোথিসিস। আবার দেখলেন যে আশেপাশে সুন্দরীদের সংখ্যা বেড়ে গেছে, আপনি এখন মাথায় চিন্তা করতেছেন যে আসলে এত সুন্দর আসলো কই থেকে? এরা কি সবাই ফেয়ার এন্ড লাভলি মাখে নাকি? যে ডাজ ফেয়ার এন্ড লাভলি ক্রিম বিউটিফাই স্কিন? আপনি একটা রিসার্চ হাইপোথিসিস মানে একটা অ্যাজাম্পটিভ অ্যান্সার দিলেন, সেটা হচ্ছে ইয়েস ফেয়ার এন্ড লাভলি ক্রিম বিউটিফাই স্কিন, ঠিক আছে। এখান থেকে কয়েকটা জিনিস আপনাকে লিখে রাখতে হবে রিসার্চ হাইপোথিসিসের পাশে। রিসার্চ হাইপোথিসিস মানে পজিটিভ সিগনিফিকেন্ট রিয়েলিটি সম্পন্ন, পজিটিভ সিগনিফিকেন্ট রিয়েলিটি সম্পন্ন। রিসার্চ হাইপোথিসিস মানে হচ্ছে পজিটিভ হাইপোথিসিস, রিয়েলিটি সম্পন্ন, সিগনিফিকেন্ট। আর এই পর্যন্ত আগে লিখে রাখেন, ঠিক আছে, ওকে। আর এই রিসার্চ হাইপোথিসিস ঠিক না ভুল সেটা প্রমাণ করার জন্য আমরা যার সহায়তা নিই সেটা নাম হচ্ছে নাল হাইপোথিসিস। রিসার্চ হাইপোথিসিস ঠিক না ভুল এটা প্রমাণ করার জন্য যে বান্দার সহায়তা নিই তার নাম হচ্ছে নাল হাইপোথিসিস। তাহলে রিসার্চ হাইপোথিসিস টেস্টেড ইনডিরেক্টলি বাই নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস জিনিসটা কি? নাল হাইপোথিসিস জিনিসটা কি? নাল হাইপোথিসিস জিনিসটা হচ্ছে জাস্ট উল্টা রিসার্চ হাইপোথিসিস, জাস্ট উল্টা। এখানে আমাদের রিসার্চ হাইপোথিসিস ছিল লাভস মেক এ ম্যান ফুল, ফেয়ার এন্ড লাভলি ক্রিম বিউটিফাই স্কিন। নাল হাইপোথিসিস জাস্ট এর উল্টা হবে, লাভ ডাজ নট মেক এ ম্যান ফুল, ফেয়ার এন্ড লাভলি ক্রিম ডাজ নট বিউটিফাই স্কিন, এর জাস্ট উল্টা হবে। এটা হচ্ছে নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস মানে লিখে রাখেন যে নেগেটিভ, নট সিগনিফিকেন্ট, যেটা বলেন নেগেটিভ, নট সিগনিফিকেন্ট, রিয়েলিটি সম্পূর্ণ না। নাল হাইপোথিসিসের সিনোনিম লিখে রাখেন নাল হাইপোথিসিস মানে নেগেটিভ। যদি একটা হাইপোথিসিসের ভিতরে নো শব্দটা থাকে তাহলে ধরে নেবেন সেটা নাল হাইপোথিসিস। আর একটা সিনারিওতে যদি নো শব্দটা না থাকে, পজিটিভ শব্দ থাকে, তাহলে ধরে নেবেন সেটা রিসার্চ হাইপোথিসিস, ঠিক আছে। সো নাল হাইপোথিসিসের ক্ষেত্রে লিখে রাখেন নাল হাইপোথিসিস মানে নো, নাল হাইপোথিসিস মানে নেগেটিভ, নাল হাইপোথিসিস মানে নট সিগনিফিকেন্ট, ঠিক আছে, ওকে। তাহলে নাল হাইপোথিসিস কিন্তু এর উল্টাটা। দেখেন রিসার্চ হাইপোথিসিস এখানে মনে করেন যে আশেপাশে দেখতেছেন যে মানুষগুলো ডায়াবেটিসের পরিমাণ আগে থেকে কমে গেছে, হ্যাঁ, মানুষ ঢেঁড়স খাওয়া বাড়াই দিয়েছে, ঠিক আছে। আপনার একটা রিসার্চ হাইপোথিসিস বের করলেন যে লেডিস ফিঙ্গার রিডিউস ব্লাড সুগার অফ জেন্টলম্যান, ঠিক আছে। লেডিস ফিঙ্গার কোশ্চেনটা ছিল ডাজ লেডিস ফিঙ্গার রিডিউস ব্লাড সুগার অফ জেন্টলম্যান, আপনার রিসার্চ হাইপোথিসিস ছিল লেডিস ফিঙ্গার রিডিউস ব্লাড সুগার অফ জেন্টলম্যান। এখানে নাল হাইপোথিসিস কি হবে? লেডিস ফিঙ্গার ডাজ নট, ঠিক আছে, এটা হবে নাল হাইপোথিসিস। কথা বুঝতে পারছেন? ওকে। রিসার্চ হাইপোথিসিস স্মোকিং কজ ক্যান্সার, নাল হাইপোথিসিস হবে কি স্মোকিং ডাজ নট কজ ক্যান্সার। এন্ড রিসার্চ হাইপোথিসিস এন্ড নাল হাইপোথিসিস অপোজিট টু ইচ আদার, এটা তো আমরা বলছি, একটা যদি ঠিক হয় আরেকটা হবে কি ভুল, ওকে। এখন রিসার্চ হাইপোথিসিস ঠিক না ভুল এটা আমরা প্রমাণ করব কার মাধ্যমে? নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কিসের মাধ্যমে? পি ভ্যালু অফ নাল হাইপোথিসিসের মাধ্যমে। কির মাধ্যমে? পি ভ্যালু অফ নাল হাইপোথিসিসের মাধ্যমে, ঠিক আছে, ওকে। পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস যদি 0 হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে আর রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হওয়া মানে কি? রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হওয়া মানে হচ্ছে রেজাল্ট সিগনিফিকেন্ট, পজিটিভ, রিয়েলিটি সম্পূর্ণ। আচ্ছা, পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস যদি অন হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়া মানে রিসার্চ হাইপোথিসিস ভুল প্রমাণিত হওয়া বা রিসার্চ হাইপোথিসিস ভুল প্রমাণিত হওয়া বা রেজাল্ট সিগনিফিকেন্ট না হওয়া। এখন দেখেন নাল হাইপোথিসিসের পি ভ্যালু, নাল হাইপোথিসিসের পি ভ্যালু যদি 0 হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হলে অ্যাকসেপ্ট হবে কি রিসার্চ হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিসের পি ভ্যালু যদি অন হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হলে রিজেক্ট হবে কি রিসার্চ হাইপোথিসিস। নাল যদি অ্যাকসেপ্ট হয়, নাল অ্যাকসেপ্ট হয়েছে মানে নো অ্যাকসেপ্ট হয়েছে মানে রেজাল্ট নট সিগনিফিকেন্ট, রেজাল্ট নেগেটিভ, রেজাল্ট রিয়েলিটি সম্পন্ন না, ঠিক আছে। নাল যদি রিজেক্ট হয় তাহলে অ্যাকসেপ্ট হয়েছে কি রিসার্চ হাইপোথিসিস। রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়া মানে কি? রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়া মানে রেজাল্ট পজিটিভ, সিগনিফিকেন্ট বা রিলেটিভ সম্পন্ন। এখন দেখেন পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস একটা রেঞ্জ আছে। পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস যদি 0 থেকে 0.05 হয় তাহলে এটাকে আমরা ইজ ইকুয়াল টু 0 ধরি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 ধরি, ঠিক আছে। তাহলে নাল হাইপোথিসিস পি ভ্যালু যদি 0 থেকে 0.05 হয় তাহলে ধরে নিতে হবে যে নাল হাইপোথিসিস ইজ ইকুয়াল টু 0 বা নাল হাইপোথিসিস রিজেক্টেড, ঠিক আছে। তাহলে পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস রেঞ্জ কত রিজেক্ট হওয়ার জন্য? পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার জন্য রেঞ্জ কত? 0 থেকে 0.05। 0 থেকে 0.05 হলে নাল হাইপোথিসিস কি হবে? অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? রিজেক্ট হবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হলে অ্যাকসেপ্ট হবে কি রিসার্চ হাইপোথিসিস। আর যদি পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস যদি 0.05 থেকে অনের ভিতর হয় তাহলে ধরে নিতে হবে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, ঠিক আছে। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। নাল অ্যাকসেপ্টেড হলে রিসার্চ রিজেক্টেড, রেজাল্ট নট সিগনিফিকেন্ট। বুঝতে পারছি? তাহলে 63 নম্বর পেজে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে, আমি সিনোনিম আপনাদের দেখাই দিয়েছি। তাহলে 62 63 নম্বর পেজ খুব ভালোভাবে একটু পড়বেন। 63 নম্বর পেজটা ইনফিনিটি স্টার, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম রিসার্চ কি জিনিস, রিসার্চ হাইপোথিসিস কি জিনিস, নাল হাইপোথিসিস কি জিনিস। নাল হাইপোথিসিস কখন রিজেক্ট হবে? যখন নাল হাইপোথিসিস পি ভ্যালু 0 থেকে 0.05 হবে। আর নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় অ্যাকসেপ্ট হবে রিসার্চ হাইপোথিসিস, রেজাল্ট সিগনিফিকেন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে নাল হাইপোথিসিস সিনোনিম, এগুলো লিখে রাখেন শীটের পাশে। নাল হাইপোথিসিস, হাইপোথিসিস অফ বাই চান্স স্যাম্পলিং এরর, হ্যাঁ, এই লাইনটা একটু মার্ক করে রাখেন, কোটেশন, হ্যাঁ। 65 নম্বর পেজে ইরর্স অফ হাইপোথিসিস টেস্টিং, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, ঠিক আছে। আচ্ছা, এটা আমি দেখাই একটু আপনাদের, হ্যাঁ, একটু কষ্ট করেন। মনে করেন ওর একটা মার্ডার হয়েছে,
ঠিক আছে। তো মার্ডার যে হয়েছে, তো পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে, পুলিশ মার্ডার হয়েছে, মার্ডার যদি হয় তাহলে পুলিশ যাকে অ্যারেস্ট করবে, ঠিক আছে, পুলিশের হাইপোথিসিস অনুযায়ী সেটা মার্ডারকে অ্যারেস্ট করবে, তাই না, মার্ডারকে অ্যারেস্ট করবে। তাহলে পুলিশের হাইপোথিসিস অনুযায়ী মার্ডার হয়েছে, পুলিশ অ্যারেস্ট করছে যারে, ঠিক আছে, পুলিশের হাইপোথিসিস অনুযায়ী সে খুনিতে অ্যারেস্ট করছে। তাহলে পুলিশের হাইপোথিসিসটা কি? রিসার্চ হাইপোথিসিস। কথা বলছেন? পুলিশের হাইপোথিসিস রিসার্চ হাইপোথিসিস। এখন পুলিশ অ্যারেস্ট করার পর সে জাজের কাছে পেশ করছে, ঠিক আছে, জাজের কাছে দিছে। এখন জাজ কি করছে? বলতিছে যে সে খুন করছে কি করে নাই তুমি প্রমাণ করো, খুন করছে কি করে নাই সেটা তুমি প্রমাণ করো, ঠিক আছে। জাজ বলছে যে সে খুন করেনি, এখন তুমি প্রমাণ করো। তাহলে জাজের হাইপোথিসিসটা নাল হাইপোথিসিস, ঠিক আছে। খুন করছে সন্দেহ করেই তো পুলিশ তারে ধরছে, পুলিশের হাইপোথিসিস রিসার্চ হাইপোথিসিস, মানে পজিটিভ, মানে সিগনিফিকেন্ট। কথা বলছে। জাজ বলছে সে খুন করছে না করেনি সেটা প্রমাণ করো। আমরা তো রিসার্চ হাইপোথিসিস যেটা, সেটাকে জাজ করি নাল হাইপোথিসিসের মাধ্যমে, তাই না, ভোল্টিক। ওকে, নাল হাইপোথিসিসের পি ভ্যালু দিয়ে জাজ করি, তাই না। পি ভ্যালু যদি নাল হাইপোথিসিস 0 থেকে 0.05 এর ভিতরে হয় তাহলে রিজেক্ট করে দিই, যদি এর বেশি হয় তাহলে অ্যাকসেপ্ট করি। নাল রিজেক্ট হলে রিসার্চ অ্যাকসেপ্ট, রিসার্চ নাল অ্যাকসেপ্ট হলে রিসার্চ রিজেক্ট, তাই না। এখন তো তাই করলাম। এন্ড দেখেন পুলিশের হাইপোথিসিস রিসার্চ হাইপোথিসিস, মার্ডার হয়েছে, পুলিশ যারা ধরছে সন্দেহ করে ধরছে, পুলিশের হাইপোথিসিস রিসার্চ হাইপোথিসিস, জাজের হাইপোথিসিস হচ্ছে নাল হাইপোথিসিস, ঠিক আছে। এখন অ্যাডভোকেট কেস যে পরিচালনা করবে, অ্যাডভোকেট ইজ অলওয়েজ ভুয়া, নো অফেন্স, গল্পের খাতিরে অ্যাডভোকেট হচ্ছে অলওয়েজ ভুয়া, কই গেল, অ্যাডভোকেট হচ্ছে অলওয়েজ ভুয়া, ঠিক আছে। তো অ্যাডভোকেট এখানে কি করছে? ভুয়া প্রমাণপত্র দিয়েছে, ভুয়া প্রমাণপত্র দিয়ে নাল হাইপোথিসিস রিজেক্ট করাই দিয়েছে, নাল হাইপোথিসিস রিজেক্ট করাই দিয়েছে। নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় অ্যাকসেপ্ট কি হবে? রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়েছে, মানে রেজাল্ট কি হয়েছে? রিসার্চ হাইপোথিসিস মানে কি বলছিলাম? পজিটিভ, সিগনিফিকেন্ট, রিয়েলিটি সম্পন্ন। রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়েছে মানে রেজাল্ট পজিটিভ হয়েছে। এই যে রেজাল্টটা পজিটিভ হলো, এটা কি আসলে পজিটিভ না ভুয়া প্রমাণপত্র দিয়ে পজিটিভ? ভুয়া প্রমাণপত্র দিয়ে পজিটিভ, রেজাল্টটা কিন্তু আসলে পজিটিভ না, রেজাল্টটা ছিল নেগেটিভ, কিন্তু ভুয়া প্রমাণপত্র দিয়ে পজিটিভ বানানো হয়েছে, তার মানে এটা হচ্ছে ফলস পজিটিভ। ফলস পজিটিভ, এই ফলস পজিটিভ রেজাল্ট পাওয়া যায় যেখানে, সেটার নাম হচ্ছে টাইপ অন ইরর ইন হাইপোথিসিস টেস্টিং। টাইপ অন ইরর, ফলস পজিটিভ রেজাল্ট যেখানে পাওয়া যায় এর নাম হচ্ছে কি? টাইপ অন ইরর। কথা বুঝতে পারছেন? টাইপ অন ইরর, ফলস পজিটিভ রেজাল্ট, টাইপ অন ইরর। তাহলে দেখেন টাইপ অন ইরর হলে নাল হাইপোথিসিস ইনকারেক্টলি রিজেক্টেড হচ্ছে, নাল হাইপোথিসিস রিজেক্ট হচ্ছে যখন সেটা কারেক্ট ছিল, ঠিক আছে। ইনকারেক্টলি রিজেকশন অফ নাল হাইপোথিসিস কজ ফলস পজিটিভ রেজাল্ট, এটাকে বলা হচ্ছে টাইপ অন ইরর। দেখেন 65 নম্বর পেজে দেওয়া আছে টাইপ অন ইরর। কি স্যার, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এখন দেখেন আবার সেম মার্ডার হয়েছে আরেক জায়গায়, পুলিশ যারা ধরছে, পুলিশের হাইপোথিসিস কি? পুলিশের হাইপোথিসিস হচ্ছে রিসার্চ হাইপোথিসিস, জাজের হাইপোথিসিস নাল হাইপোথিসিস, অ্যাডভোকেট অলওয়েজ ভুয়া, ঠিক আছে। অ্যাডভোকেট কি করছে? ভুয়া প্রমাণপত্র দিয়ে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করাই দিয়েছে, ভুয়া প্রমাণপত্র দিয়ে নাল হাইপোথিসিস কি করছে? অ্যাকসেপ্ট করাই দিয়েছে। নাল অ্যাকসেপ্ট তার মানে কি? রিসার্চ কি হবে? রিজেক্ট মানে নেগেটিভ, কথা বলছেন। নাল অ্যাকসেপ্ট মানে নো অ্যাকসেপ্ট, মানে রেজাল্ট নেগেটিভ, নট সিগনিফিকেন্ট, রিয়েলিটি সম্পূর্ণ না, কথা বুঝতে পারছেন? রেজাল্ট কি হয়েছে? নেগেটিভ, তাহলে রেজাল্ট হচ্ছে নেগেটিভ। এখন এই যে নেগেটিভ হয়েছে, এটা কি আসলে নেগেটিভ নাকি ভুয়া প্রমাণপত্র দিয়ে নেগেটিভ? রেজাল্টটা কি আসলে নেগেটিভ না ভুয়া প্রমাণপত্র দিয়ে নেগেটিভ? এটা হচ্ছে ভুয়া প্রমাণপত্র দিয়ে কিন্তু রেজাল্টটা নেগেটিভ হয়েছে, ঠিক আছে। তার মানে এটা ফলস নেগেটিভ রেজাল্ট, এটাকে বলা হচ্ছে টাইপ 2 ইরর। তাহলে ইনকারেক্টলি অ্যাকসেপ্টেন্স বা ভুয়া প্রমাণপত্র দিয়ে অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয় তাহলে রিসার্চ রিজেক্টেড, আর রিসার্চ রিজেক্টেড মানে হচ্ছে রেজাল্ট নেগেটিভ নট সিগনিফিকেন্ট, নাল অ্যাকসেপ্ট মানে রেজাল্ট নেগেটিভ নট সিগনিফিকেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন ভুয়া প্রমাণপত্র দিয়ে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছে, রেজাল্ট নেগেটিভ হয়েছে, অ্যাকচুয়ালি এটা ফলস নেগেটিভ এবং টাইপ অন ইরর। তাহলে টাইপ 2 ইরর, ঠিক আছে। টাইপ 2 ইরর বলতেছি ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে যখন এটা ট্রু ছিল না, ফলস ছিল, ঠিক আছে। এটাকে বলা হয় ইরর্স অফ হাইপোথিসিস টেস্টিং, ঠিক আছে, বা নাল হাইপোথিসিস এন্ড জুডিশিয়াল প্র্যাকটিস। আশা করি আর ভুল হবে না, এই দুইটা ইনফরমেশন জানানোর জন্য আপনাদের এত তথ্য দেওয়া, ঠিক আছে। টাইপ 1 ইরর ইনকারেক্ট রিজেকশন অফ নাল হাইপোথিসিস। টাইপ 1 ইরর মানে ফলস পজিটিভ কখন হবে? ইনকারেক্ট রিজেকশন অফ নাল হাইপোথিসিস। টাইপ 2 ইরর মানে হচ্ছে ফলস নেগেটিভ কখন হবে? যখন অ্যাকসেপ্ট করবে নাল হাইপোথিসিস ইনকারেক্টলি। এনাকে বলছে যে ইউ আর প্রেগনেন্ট, ঠিক আছে, এনাকে বলছে ইউ আর প্রেগনেন্ট। হ্যাঁ, এবার এটা কিভাবে প্রেগনেন্ট হবে? ইউ আর প্রেগনেন্ট, এটা একটা পজিটিভ শব্দ, কিন্তু আসলে কি প্রেগনেন্ট? আসলে কিন্তু প্রেগনেন্ট না, পজিটিভ শব্দ, তাই এটা পজিটিভ, কিন্তু কি পজিটিভ? ফলস পজিটিভ। একে বলছে ইউ আর নট প্রেগনেন্ট, এটা একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে, নট প্রেগনেন্ট, তার মানে ইউ আর নট প্রেগনেন্ট, বাট এটা নেগেটিভ, বাট কি নেগেটিভ? ফলস নেগেটিভ, ঠিক আছে। 67 নম্বর পেজে হাইপোথিসিস টেস্টিং আসেন, 66 নম্বর পেজ, টেস্ট অফ হাইপোথিসিস বা সিগনিফিকেন্ট টেস্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে আপনাদের। আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ ইরর্স অফ হাইপোথিসিস টেস্টিং পড়লাম, ইরর্স অফ হাইপোথিসিস টেস্টিং 65 নম্বর পেজ, এবং হাইপোথিসিস টেস্টিং নিয়ে পড়লাম 62 63 নম্বর পেজ, ঠিক আছে। ওকে, টেস্ট অফ হাইপোথিসিস বা সিগনিফিকেন্ট টেস্ট, এখান থেকে কোশ্চেন আসে। হাইপোথিসিস টেস্ট
আপনাদের যে টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে 66 নাম্বার পেজে, এই টাইপ এত লাগবে না। আপনাদের ব্রড স্পেকট্রামে আমি দুইটা জিনিস বলে রাখি, দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। এই দুইটা জিনিস লাগবে আপনাদের, ঠিক আছে, প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট করা হয় কোয়ান্টিটিভ ডাটা, দুইটা শব্দ মনে রাখবেন, কোয়ান্টিটিভ ডাটা উইথ নরমাল ডিস্ট্রিবিউশন। কোয়ান্টিটিভ ডাটা আমরা চিনি, নরমাল ডিস্ট্রিবিউশন কি জিনিস সেটা আমরা চিনি, ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে আমরা পড়ে আসছি, ঠিক আছে। কোয়ান্টিটিভ ডাটা এবং নরমাল ডিস্ট্রিবিউশন এই দুইটা ক্ষেত্রে কি করে প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্টে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, টি টেস্ট, এফ টেস্ট, পেয়ারসন কোরিলেশন এবং রিগ্রেশন টেস্ট, এর ভিতরে টি টেস্ট থেকে কোশ্চেন আসে, অ্যানোভা টেস্ট থেকে কোশ্চেন আসে, এই দুইটা জায়গা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট এই দুইটা প্রিকন্ডিশন। প্যারামেট্রিক টেস্ট আমরা করি কোয়ান্টিটিভ ডাটা উইথ নরমাল ডিস্ট্রিবিউশন এবং এর এক্সাম্পল একটা ইনফিনিটি টেস্ট। নন প্যারামেট্রিক টেস্ট আমরা করি কাদের ভিতরে, কোয়ালিটেটিভ ডাটার ভিতরে, মেইনলি কোয়ালিটেটিভ ডাটা। এক কথা যদি জানতে চাই কোয়ালিটেটিভ ডাটা, আর আরেকটা কথা যদি জানতে চাই সেটা হচ্ছে স্কুইড ডিস্ট্রিবিউশন, সেটা একটা কোয়ান্টিটিভ হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে, যাই হোক স্কুইড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। প্যারামেট্রিক করি আমরা কোয়ান্টিটিভ ডাটা নরমাল ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে, আর স্কুইড ডিস্ট্রিবিউশন হলে কি টেস্ট করব, নন প্যারামেট্রিক। কোয়ালিটেটিভ ডাটা হলে কি টেস্ট করব, নন প্যারামেট্রিক। কথা বুঝতে পারছেন, মনে রাখবেন এই হচ্ছে প্রিকন্ডিশন। প্রিকন্ডিশন এবং যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এক্সাম্পল গুলো থেকে কিন্তু আপনাদের সার্জারি বলেন, পিডি বলেন, গাইনি বলেন, অন্যান্য যে ফ্যাকাল্টি বলেন সেখানে কিন্তু কোশ্চেন আসে এক্সাম্পল থেকে, ঠিক আছে। তো মেইনলি আপনারা এই চারটি এক্সাম্পল মনে রাখলে এক্সক্লুশন পদ্ধতিতে এইগুলো আপনারা অ্যান্সার করে আসতে পারবেন হটেবার। তাহলে আমরা 60 নাম্বার পেজ থেকে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক প্রিকন্ডিশন পড়বো এবং এক্সাম্পল পড়বো, ঠিক আছে। এন্ড দেখেন প্যারামেট্রিক টেস্টের ভিতরে আছে স্টুডেন্ট টি টেস্ট। স্টুডেন্ট টি টেস্টের যে প্রিকন্ডিশন এখান থেকে কিন্তু আপনাদের সব ফ্যাকাল্টিতে কম বেশি কোশ্চেন চলে আসছে অলরেডি, ঠিক আছে। স্টুডেন্ট টি টেস্ট, তাহলে স্টুডেন্ট টি টেস্ট কার এক্সাম্পল পড়ছিলাম, স্টুডেন্ট টি টেস্ট আমরা পড়ছিলাম প্যারামেট্রিকের এক্সাম্পল। তাহলে প্যারামেট্রিক আমরা কাদের ক্ষেত্রে করি, কোয়ান্টিটিভ ডাটা উইথ নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে স্টুডেন্ট টি টেস্ট যেটা, স্টুডেন্ট টি টেস্টের যে প্রিকন্ডিশন তার ভিতরে চলে আসবে কি কম্পারিজন, আচ্ছা চলে আসবে কি কোয়ান্টিটিভ ডাটা উইথ নরমাল ডিস্ট্রিবিউশন, এই শব্দটা কিন্তু চলে আসবে, ঠিক আছে, স্টুডেন্ট টি টেস্টের ক্ষেত্রে। কথা বলছেন, তাহলে স্টুডেন্ট টি টেস্টের যে প্রিকন্ডিশন আছে 67 নাম্বার পেজে, ঠিক আছে, এর ভিতরে কিন্তু অলরেডি আমরা দুটো শব্দ পেয়ে গেছি, 2 আর 3 নম্বর, কোয়ান্টিটিভ ডাটা উইথ নরমাল ডিস্ট্রিবিউশন। আর এক নম্বর যেটা স্টুডেন্ট টি টেস্টের আসল বৈশিষ্ট্য সেটা হচ্ছে 1 নম্বর কথা, কথাটা কি 1 নম্বর পয়েন্ট, কম্পারিজন বিটুইন টু মিনস অফ টু সেপারেট গ্রুপ বা টু গ্রুপ। কথাটা হবে টু গ্রুপ। টু গ্রুপ যখন সেপারেট হবে তখন হবে আনপেয়ার টি টেস্ট। টু গ্রুপ যখন সেপারেট হবে আনপেয়ার টি টেস্ট। টু গ্রুপ যখন সেপারেট হবে আনপেয়ার টি টেস্ট, মানে টি টেস্ট আবার দুই রকম আছে, আনপেয়ার আর পেয়ার। আনপেয়ার আর পেয়ার। টু গ্রুপ যখন ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, সেটাকে বলবো আমরা পেয়ার টি টেস্ট। তাহলে দেখেন টি টেস্ট সম্পর্কে 2-3টা কথা, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা নরমাল ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে করি। গ্রুপ কয়টা থেকে, দুইটা গ্রুপ। গ্রুপ কয়টা থেকে, দুইটা গ্রুপ। দুটো যখন সেপারেট গ্রুপ হয়, টু গ্রুপ যখন সেপারেট হয় তখন আমরা বলি আনপেয়ার টি টেস্ট, আর দুটো গ্রুপ যখন কি হয় ডিপেন্ডেন্ট গ্রুপ হয় তখন বলি আমরা পেয়ার টি টেস্ট। এই আনপেয়ার আর পেয়ার এই টি টেস্টের এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে টি টেস্টের কোশ্চেন কি আসবে, টি টেস্টের প্রিকন্ডিশন থেকে। টি টেস্টের গ্রুপ কয়টা থাকে, দুইটা গ্রুপ থাকে। গ্রুপ দুটো যদি সেপারেট হয় তাহলে আনপেয়ার, আর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে পেয়ার টি টেস্ট। কথা বুঝছেন, আচ্ছা এটা নরমাল ডিস্ট্রিবিউশন কোয়ান্টিটিভ ডাটার ক্ষেত্রে করা হয়। এখন দেখেন স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ কত জনের ভিতরে আমরা টি টেস্ট করব। স্যাম্পল সাইজ 30 হলে ভালো, 30 এর উপরে হলে করা যাবে না, 30 এর উপরে হলে করা যাবে, বাট 30 এর উপরে হলে জেড টেস্ট করা বেটার, ঠিক আছে, 30 এর উপরে হলে জেড টেস্ট করা বেটার। দেখেন 68 নাম্বার পেজে জেড টেস্ট দেওয়া আছে, জেড টেস্টের প্রিকন্ডিশন, টি টেস্টের প্রিকন্ডিশন সেম প্রিকন্ডিশন, একটা খালি পার্থক্য, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, ঠিক আছে। স্যাম্পল সাইজ মোর দ্যান 30 হলে জেড টেস্ট বেটার, বাট 30 এর উপরে হলে টি টেস্ট করা যাবে, অসুবিধা নাই। আর স্যাম্পল সাইজ যদি লেস দ্যান 30 হয় সেখানে টি টেস্ট বেটার, বাকি সব প্রিকন্ডিশন সেম। এন্ড টি টেস্টের ক্ষেত্রে দুটো নতুন শব্দ আসছে, পেয়ার্ড আর আনপেয়ার্ড, ঠিক আছে। আনপেয়ার্ড মানে দুটো সেপারেট গ্রুপ, ঠিক আছে, এদের ভিতরে যদি আপনি মিনের কম্পেয়ার করেন সেটা হচ্ছে কি আনপেয়ার টি টেস্ট, আর দুটো যদি ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতরে মিনের প্রিপেয়ার করেন সেটাকে বলা হয় পেয়ার টি টেস্ট। তাহলে দেখেন দুটো সেপারেট গ্রুপ বলতে আমরা কি বুঝি, ওবেস নন ওবেস, দুটো আলাদা আলাদা গ্রুপ। আপনি মিন ব্লাড প্রেশারের কম্পেয়ার করবেন দুইটা গ্রুপের ভিতরে, মিন ব্লাড প্রেশারে কম্পেয়ার করবেন, ওবেস পেশেন্ট এক গ্রুপ, নন ওবেস পেশেন্ট এক গ্রুপ, 30টা ওবেস পেশেন্ট 30টা নন ওবেস পেশেন্ট, এদের ভিতরে মিন ব্লাড প্রেশারে তুলনা করবেন, এটাকে বলা হচ্ছে কি আনপেয়ার টি টেস্ট। আবার পেয়ার টি টেস্ট কি জানি, ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতরে আমরা করি। যেমন ডায়ালাইসিস করবেন একটা পেশেন্টে, ডায়ালাইসিসের আগে ক্রিয়েটিন কত, ডায়ালাইসিসের পরে ক্রিয়েটিন কত, এই যে ক্রিয়েটিন এটা কার উপর ডিপেন্ডেন্ট, ডায়ালাইসিসের উপর ডিপেন্ডেন্ট। সেম পেশেন্টের কিন্তু ডায়ালাইসিসের আগে এবং পরে ক্রিয়েটিন লেভেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট টি টেস্ট বা পেয়ার টি টেস্ট। যেমন ইফেক্ট অফ টু ড্রাগ given to same patient, একই পেশেন্টকে দুটো আলাদা আলাদা ওষুধ দিয়েছেন, মনে করেন যে গ্যাসের ওষুধ বলে বনপ্রজল অমিপ্রজল দিয়েছেন, এই দুটো আলাদা ওষুধের কি কি ইফেক্ট এই দুটো একই পেশেন্টের উপরে দেখছেন, এটা হচ্ছে পেয়ার টি টেস্ট বা ডিপেন্ডেন্ট টি পেশেন্ট ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ওটা ছিল ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখানে টি টেস্টের যে এক্সাম্পল আছে 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট, পেয়ার টি আনপেয়ার টি টেস্ট, পেয়ার টি টেস্ট, এই এক্সাম্পল গুলো কিন্তু আপনাদের একটু দেখতে হবে। টি টেস্টের প্রিকন্ডিশন আমি বলছি অলরেডি, প্রিকন্ডিশন পড়তে হবে, জেড টেস্টের প্রিকন্ডিশন লাগবে জাস্ট একই ধরনের, জাস্ট স্যাম্পল সাইজের ডিফারেন্স। এবার আসেন অ্যানোভা টেস্ট। তার আগে এটা হচ্ছে বিসিপিএস এর কোশ্চেন, বিসিপিএস পেডিয়াট্রিক্স এর কোশ্চেন, এটা ঠিক আছে, পেডিয়াট্রিক্স এর কোশ্চেন। টু কম্পেয়ার টু গ্রুপস অফ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল মেথড ইউজ, কয়টা গ্রুপের কথা বলছে, দুইটা গ্রুপ। কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ডাটা বা ভ্যারিয়েবল আমরা কি বলছিলাম, আমি শুরুতেই একটা কথা বলছিলাম, পরীক্ষার হলে কিন্তু এই ডাটা ভ্যারিয়েবল নিয়ে আপনাদের ক্লাস লাগতে পারে, যাহাই ডাটা তাহাই ভ্যারিয়েবল, এই ধরনের কিন্তু সিনারিও চলে আসতে পারে। এখানে ভ্যারিয়েবল বলতে কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ডাটার কথা বোঝাইছে, এটা কিন্তু কোশ্চেন দেখে আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। টু গ্রুপ অফ কন্টিনিউয়াস, এন্ড দেখেন কন্টিনিউয়াস ডাটা বা ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ডাটা আমরা কোথায় পড়ছি, কোয়ালিটেটিভের ভিতরে পড়ছি না কোয়ান্টিটিভের ভিতরে পড়ছি, কন্টিনিউয়াস ডাটা কিন্তু আমরা কোয়ান্টিটিভের ভিতরে পড়ছি, কন্টিনিউয়াস ডাটা কিন্তু কোয়ান্টিটিভের ভিতরে পড়ছি, তাই দুইটা গ্রুপ, ঠিক আছে, যেটা কোয়ান্টিটিভ ডাটা, হ্যাঁ, সেটা যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে কোন টেস্ট আপনি ইউজ করবেন। দেখেন কম্পেয়ার করতে চাইলে দুটো গ্রুপের ক্ষেত্রে আমরা কি কি টেস্ট ইউজ করতে পারি,
স্টুডেন্ট টি টেস্ট ইউজ করতে পারি, আর এখানে জেড টেস্ট ইউজ করতে পারি। কথা বুঝতে পারছেন? কোশ্চেন কি ধরনের পেশালা কোশ্চেন আসছে, বাট এটা যদি আপনি জট খোলাইতে পারেন তাহলে কিন্তু উত্তর একেবারে পানির মতো সোজা। তাহলে কন্টিনিউয়াস ডাটা বা ভ্যারিয়েবল কথা বলছে। কন্টিনিউয়াস বলতে আমরা কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস, কোয়ান্টিটিভ ডিসক্রিট, মানে কোয়ান্টিটিভ ডাটা বুঝি, তাই না? কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস, তাই না? তাহলে অবশ্যই কোয়ান্টিটিভ ডাটা ক্ষেত্রে বলছে, আর গ্রুপ বলছে দুইটা গ্রুপ যদি হয় সেক্ষেত্রে আমার টেস্ট আসবে কি, দুইটা গ্রুপের ভিতরে আমরা যে টেস্ট করি সেটা হচ্ছে টি টেস্ট। স্যাম্পল সাইজ যদি 30 নিচে হয় টি টেস্ট, 30 উপরে চলে গেলে সেটা আমরা জেড টেস্ট করে থাকি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কিন্তু প্যারামেট্রিক টেস্টের একটা এক্সাম্পল। কোশ্চেনগুলো কিন্তু এভাবেই আসে, ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট টি টেস্ট দেখেন সার্জারি জানুয়ারি 23 স্টুডেন্ট টি টেস্ট নিয়ে কোশ্চেন আসছিল। পেয়ার্ড আনপেয়ার্ড দুইটা ভ্যারাইটি হয়, আমরা বলছি পেয়ার্ড মানে হচ্ছে ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতরে, আনপেয়ার্ড মানে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতরে। মোর দেন 30 ডাটা বা মোর দেন 30 স্যাম্পল, ডাটা বা স্যাম্পল হবে এখানে, ঠিক আছে? মোর দেন 30 ডাটা বা স্যাম্পল। এখন কথা হইতেছে যে আমরা করছি যে টি টেস্ট করা হয় লেস দেন 30 এর ভিতরে, মোর দেন 30 হলে করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু যেটা ভালো হয় না, কিন্তু করা যায়। তাহলে মোর দেন 30 এখানে আছে, এটা ট্রু হবে। কথা বুঝছেন? আচ্ছা, 4 নম্বর পয়েন্টে নিচে লেখা ছিল, হ্যাঁ, কম্পারিজন বিটুইন টু সেটস অফ ডাটা, ঠিক আছে? এটা কোয়ান্টিটেটিভ, ভেরি গুড। ক্যান নট বি ডান ইন নরমাল, ক্যান নট বি ক্যান নরমাল ডিস্ট্রিবিউশন কিন্তু করা হয়, ঠিক আছে? তাহলে নিচেটা ভুল, বাইগুলো ঠিক। এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা পরীক্ষায় পাবেন। ড্রাগ টেস্টেড আপন টু গ্রুপ অফ পিপল, স্যাম্পল সাইজ লেস দ্যান 30, হুইচ টেস্ট ডান ইন দিস স্টাডি। এখন দেখেন টু গ্রুপ অফ পিপল বলতে এখানে ডিফারেন্ট গ্রুপ বোঝাইছে। টু গ্রুপ অফ পিপল কখনো সেম হয় না, ঠিক আছে? টু গ্রুপ অফ পিপল সবসময় ডিফারেন্টই হয়। সেম পেশেন্ট হয় বা সেম গ্রুপ হয়, ঠিক আছে? ওবেস গ্রুপ, সেম গ্রুপ হয়, ঠিক আছে? টু গ্রুপ অফ পিপল কখনো সেম হয় না, ডিফারেন্ট হয়। এইটা কিন্তু উজ্জ্ব আছে। তাহলে এখানে আপনাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টু ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, স্যাম্পল সাইজ লেস দ্যান 30, টু ডিফারেন্ট বা টু সেপারেট গ্রুপ অফ পিপলের ভিতরে যদি আমি ড্রাগ টেস্ট করি, ঠিক আছে, তখন সেটা হবে কি আনপেয়ার্ড টি টেস্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের গাইনিতে আসছিল। গাইনিতে যেহেতু আসছে সেহেতু সার্জারি পেডিয়াট্রিক যে কোনো জায়গাতেই আসতে পারে, ঠিক আছে? সো এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা হাইপোথিসিস টেস্টিং থেকে বা সিগনিফিকেন্ট টেস্টিং থেকে পাবেন, ঠিক আছে? এখন দেখেন আমরা প্রি কন্ডিশনে পড়ে ফেলাম যে টি টেস্ট আমরা করব দুইটা গ্রুপের ভিতরে। গ্রুপ যখন 2 এর অধিক হবে, 3 হবে, তখন আমরা যে টেস্টটা করব সেটাকে বলা হয় অ্যানোভা টেস্ট। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যানোভা টেস্ট, ঠিক আছে? কম্পারিজন অ্যামং মিনস অফ মোর দ্যান টু গ্রুপ, দুইটা গ্রুপের বেশি যখন হবে সেটাকে আমরা বলতেছি অ্যানোভা টেস্ট। এক্ষেত্রে একই কথা, কোয়ান্টিটিভ ডাটা উইথ নরমাল ডিস্ট্রিবিউশন, যেটা আমরা প্যারামেট্রিক টেস্টের প্রি কন্ডিশনের ভিতরে পড়ে আসছি। তাহলে গ্রুপ যখন 2 এর অধিক হবে সেটা হচ্ছে অ্যানোভা টেস্ট, ঠিক আছে? বাকি নামগুলো পড়তে হবে। অন অ্যানোভা মানে সিঙ্গেল ফ্যাক্টর অ্যানোভা, ভ্যারিয়েবল একটা, টু অ্যানোভা মানে ভ্যারিয়েবল দুইটা থাকে, ঠিক আছে? ওকে, আর কিছু না। এখান থেকে দেখি কোশ্চেন কি আসছিল। কম্পারিজন অফ ব্লাড প্রেশার অ্যামং 3 গ্রুপ অফ পিপল ট্রিটেড 3 ডিফারেন্ট ড্রাগ রিপ্রেজেন্ট বাই, তিনটা ডিফারেন্ট ড্রাগ দিয়ে 3টা গ্রুপ অফ পিপল, ঠিক আছে, টেস্ট করা হয়েছে। গ্রুপ করে 3টা। এখন আমরা এখানে অন্য কিছু চিন্তা করার দরকার আছে। এখন 3 ডিফারেন্ট কম্পারিজন মোর দেন 3 ডিফারেন্ট ড্রাগ, 3টা ডিফারেন্ট ড্রাগ দিয়ে টেস্ট করা হয়েছে, ঠিক আছে? ডিফারেন্ট 3টা ড্রাগ দিয়ে টেস্ট করা হয়েছে। তাহলে এটা কি হবে? অনঅ্যানোভা হবে না টু অ্যানোভা? এটা অনঅ্যানোভা। কম্পারিজন অফ ব্লাড প্রেশার অ্যামং 3 গ্রুপ অফ পিপল। আচ্ছা, শুধুমাত্র ব্লাড প্রেশারের কথাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? ভ্যারিয়েবল একটা ব্লাড প্রেশার, ঠিক আছে? ভ্যারিয়েবল একটা, ওকে, শুধুমাত্র ব্লাড প্রেশারের কথা বলা হয়েছে, ভ্যারিয়েবল একটা। 3 ডিফারেন্ট ড্রাগ দিয়ে টেস্ট করা হয়েছে, হ্যাঁ, ওকে। এটাকে বলা হচ্ছে কি অন ওয়ে অ্যানোভা। টু অ্যানোভা কখন হতো? যদি ব্লাড প্রেশারের সাথে অন্য কিছু বলতো, ডায়াবেটিসের কথা বলতো, ঠিক আছে? এটা টু অ্যানোভা হতো। তাহলে বুঝতে পারলেন না? তো আমি আরেকটু এক্সাম্পল দিয়ে একটু বলে দিই আপনাদের। মনে করেন যে ঢাকা মেডিকেল কলেজে যত বেবি ডেলিভারি হয়, ঠিক আছে, তাদেরকে বলা হয় যে তাদের বার্থ ওয়েটটা দেখতে। ভ্যারিয়েবল কয়টা? একটা, বার্থ ওয়েট, ঠিক আছে? তাহলে এখানে আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, বিভিন্ন ক্লাসের মানুষের বেবি ডেলিভারি হয়, বিভিন্ন পেশার মানুষের বেবি ডেলিভারি, ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের বেবি ডেলিভারি হয়। তাহলে বার্থ ওয়েটটা আপনাকে দেখতে হলো। তাহলে বার্থ ওয়েট আপনি দেখলেন, ভ্যারিয়েবল কয়টা? একটা, শুধুমাত্র বার্থ ওয়েট। এবার এর সাথে আপনাকে বললো বার্থ ওয়েট প্লাস আর ইজ পজিটিভ না নেগেটিভ, এটা সহ দেখতে। তাহলে ভ্যারিয়েবল কয়টা হলো? দুইটা। কথা বুঝতে পারছেন? তাহলে হলো সেটা টু অ্যানোভা। আর শুধু একটা ভ্যারিয়েবল দিয়ে বললে সেটা হচ্ছে অন ওয়ে অ্যানোভা। যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখেন শুধু ব্লাড প্রেশার কথা বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে অন ওয়ে অ্যানোভা। কথা বুঝতে পারছেন? যেমন আপনাকে বলা যে আপনার কমিউনিটিতে কে কে আছে? আপনার কমিউনিটিতে আছে হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারিস্ট, লয়ার, ঠিক আছে? এদের কার টাকা কত বেশি? কার টাকা বেশি? ভ্যারিয়েবল কয়টা? একটা, কার টাকা বেশি? হ্যাঁ, এটা হচ্ছে অন ওয়ে অ্যানোভা। যদি বলে টাকা বলে সম্মান কার বেশি? টাকা এবং সম্মান কার বেশি? ভ্যারিয়েবল কয়টা? টাকা, সম্মান, দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে টু অ্যানোভা, ওকে। আচ্ছা, এগুলো লাগবে না। প্রপোর্শন টেস্ট, প্রপোর্শন মানে কিন্তু আমি বলছিলাম পার্সেন্টেজ বা প্রপোর্শন থাকে, সেটা কোয়ালিটেটিভ ডাটা। মনে আছে কিনা? পাই চার্টের ক্ষেত্রে বলছিলাম পার্সেন্টেজ প্রেজেন্টেশন করব কি দিয়ে? পাই চার্টের মাধ্যমে। সেটা কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্টেশনের মেথড, মনে আছে কিনা? 70 নম্বর পেজে দেখেন প্রপোর্শন টেস্ট, জেড টেস্ট অফ প্রপোর্শন আর টাই স্কয়ার টেস্ট। এই দুইটা প্রি কন্ডিশন যদি কেউ পারেন তাহলে পড়ে রাখেন, ঠিক আছে? 1 টু 2 দিয়ে, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? জাস্ট 2 বা 1 দিয়ে পড়ার চেষ্টা করেন, হ্যাঁ, অনেক সময় চলে আসে, হ্যাঁ। 70 নম্বর পেজে কাই স্কয়ার টেস্টের প্রি কন্ডিশন এক্সাম্পল, প্রপোর্শন টেস্ট, জেড টেস্ট অফ প্রপোর্শন, হ্যাঁ, প্রপোর্শন টেস্টের প্রি কন্ডিশন এক্সাম্পল। 74 নম্বর পেজে রিস্ক মেজারমেন্ট। তাই রিস্ক মেজারমেন্টটা আমি একটু বলি। 74 নম্বর পেজে আসেন। রিস্ক মেজারমেন্টের যে ব্যাপারটা সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমরা প্রবাবিলিটি পড়ছিলাম। প্রবাবিলিটিতে কি পড়ছিলাম? প্রবাবিলিটি পড়ছিলাম যে ঘটনা ঘটছে কয়বার ডিভাইডেড বাই কয়বার ট্রায়াল দিয়েছেন, এটা হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে? অকার বাই ট্রায়াল, এটাকে বলা হচ্ছে কি প্রবাবিলিটি। অকার বাই ট্রায়াল, এটাকে বলা হচ্ছে কি প্রবাবিলিটি। ঘটনা কয়বার ঘটছে বাই ট্রায়াল। অদ্ভুত একটা জিনিস আছে, এর নাম হচ্ছে ওড। ওড মানে হচ্ছে অকার ডিভাইডেড বাই নট অকার। ওড মানে কি? অকার ডিভাইডেড বাই নট অকার। ওড মানে কি? অকার ডিভাইডেড বাই নট অকার। ঘটনা কয়বার ঘটছে ডিভাইডেড বাই কয়বার ঘটেনি। প্রবাবিলিটি মানে আমরা যেটা পড়ছিলাম কতবার ঘটছে ডিভাইডেড বাই আপনি কতবার ট্রায়াল দিয়েছেন। আর এখানে ওড মানে হচ্ছে কতবার ঘটনা ঘটছে ডিভাইডেড বাই কতবার ঘটনা ঘটেনি, এটাকে বলা হচ্ছে ওড বা অদ্ভুত জিনিস, ঠিক আছে? এখন মনে করেন যে
স্মোকিং আর লাং ক্যান্সার নিয়ে আপনি একটা রেশিও বের করতেছেন, ওড রেশিও। আচ্ছা, ওড রেশিওটা কি যে সেটা একটু বলি। ওড রেশিও মানে ওড ইন এক্সপোজ গ্রুপ ডিভাইডেড বাই ওড ইন আনএক্সপোজড গ্রুপ, এটাকে বলা হয় ওড রেশিও। ওড রেশিও, ঠিক আছে। এটা আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি বা পি ভ্যালু, অকার বাই ট্রায়াল, আর ওড মানে হচ্ছে অকার বাই নট অকার, ঘটনা কয়বার ঘটছে ডিভাইডেড বাই কতবার ঘটেনি। আর রেশিও কি জিনিস, রেশিও মানে হচ্ছে ওড ইন এক্সপোজ গ্রুপ ডিভাইডেড বাই ওড ইন আনএক্সপোজ গ্রুপ। এখন আপনি একটা স্টাডি করতে চাচ্ছেন স্মোকিং এন্ড লাং ক্যান্সার নিয়ে। যারা স্মোকিং করে তারা হচ্ছে এক্সপোজ গ্রুপ, আর যারা স্মোকিং করে না তারা হচ্ছে আনএক্সপোজ গ্রুপ। এদের ভিতরে আপনি ওড রেশিও বের করতে চান, ঠিক আছে। ওড রেশিও মনে করেন যে আপনার স্যাম্পল হচ্ছে 50টা, ঠিক আছে, 50টা স্যাম্পল। ওড ইন এক্সপোজ গ্রুপ, ওড ইন এক্সপোজড গ্রুপ মানে যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে লাং ক্যান্সারের হার কেমন, ঠিক আছে, এই জিনিসটা আপনি দেখতে চান। তাহলে ওড ইন এক্সপোজড গ্রুপ, ওড ইন আনএক্সপোজড গ্রুপ ডিভাইডেড বাই ওড ইন এক্সপোজড গ্রুপ ডিভাইডেড বাই ওড ইন আনএক্সপোজড গ্রুপ, এটাকে বলা হচ্ছে ওড রেশিও, ঠিক আছে। ওকে, তাহলে ওড রেশিও ইন স্মোকিং এন্ড লাং ক্যান্সার এটা আপনি দেখতে চান। যারা স্মোকিং করে তারা এক্সপোজ গ্রুপ, যারা করে না তারা আনএক্সপোজ গ্রুপ। আপনার স্যাম্পল মনে করেন যে এক্সপোজ গ্রুপে 50টা, আনএক্সপোজ গ্রুপে 50টা, মানে 50টা আপনার স্যাম্পল, ঠিক আছে। তাহলে এক্সপোজ গ্রুপে যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে ওড কি, মনে করেন যে 40 জনের ক্যান্সার হয়েছে, 10 জনের হয়নি, এটা তাদের ক্ষেত্রে ওড, হ্যাঁ, ওড ইন এক্সপোজ গ্রুপ, ঠিক আছে। ওড মানে আমরা কি বলছিলাম, ওড মানে বলছিলাম অকার ডিভাইডেড বাই নট অকার, অকার ডিভাইডেড বাই নট অকার, ঠিক আছে। তাহলে এখানে ওড কি, যারা এক্সপোজ গ্রুপ ছিল 40 জন স্মোকিং যারা করে 50 জনের, 40 জনের ক্যান্সার, 10 জনের ক্যান্সার হয়নি, ঠিক আছে, ডিভাইডেড বাই ওড ইন আনএক্সপোজ গ্রুপ কি, যারা স্মোকিং করে না তারা মনে করেন যে 10 জনের ক্যান্সার হয়েছে, 40 জনের ক্যান্সার হয়নি, ঠিক আছে। কথা বুঝতে পারছেন, আমরা করতেছি রেশিও ওড ইন এক্সপোজ গ্রুপ ডিভাইডেড বাই ওড ইন আনএক্সপোজ গ্রুপ, ঠিক আছে। ওকে, তাহলে ওড ইন এক্সপোজ গ্রুপ 50 40 ক্যান্সার হয়েছে ডিভাইডেড বাই হয়নি কয়জনের, 10 জনের, তার মানে ওড মানে বলছিলাম অকার বাই নট অকার, মিললো। ওড ইন আনএক্সপোজ গ্রুপ যারা স্মোকিং করে না, নিচে 50 40 জনের 40 জন ভালো আছে, 10 জনের ক্যান্সার হয়েছে, ঠিক আছে। তাহলে ওড ইন আনএক্সপোজ গ্রুপের ক্ষেত্রে 10 জনের ক্যান্সার হয়েছে মানে অকার ডিভাইডেড বাই 40 জনের হয়নি নট অকার, এটা হচ্ছে আনএক্সপোজের রোড, আর এটা হচ্ছে এক্সপোজের রোড। এখন ক্যালকুলেশন করেন, 16, এটা একের বেশি না কম, একের বেশি না কম, এটা ডেফিনেটলি একের বেশি। ওড রেশিও, ওড রেশিও যদি একের বেশি হয়, ওড রেশিও যদি একের বেশি হয় তাহলে এক্সপোজার ইজ এ রিস্ক ফ্যাক্টর। দেখেন এক্সপোজ গ্রুপে ক্যান্সারের পরিমাণ সব থেকে বেশি, 50 40 জনের ক্যান্সার, ঠিক আছে। ওড রেশিও যদি একের বেশি হয় তাহলে ধরে নেবেন এক্সপোজার ইজ এ রিস্ক ফ্যাক্টর। 75 নাম্বার পেজে ইন্টারপ্রিটেশন অফ ওড রেশিও দেওয়া আছে। ওড রেশিও যদি একের বেশি হয়, ঠিক আছে, তাহলে এক্সপোজার ইজ এ রিস্ক ফ্যাক্টর, 55 নাম্বার পেজে ইন্টারপ্রিটেশন দেওয়া আছে, ঠিক আছে। এখন মনে করেন যে স্মোকিং এন্ড লাং ক্যান্সার ওড রেশিও, ঠিক আছে, ওড ইন এক্সপোজ গ্রুপ 50 25 জনের ক্যান্সার হয়েছে, 25 জনের হয়নি। ওড ইন আনএক্সপোজ গ্রুপ 50 25 জনের হয়েছে, 25 জনের হয়নি। তাহলে এটা কি রেশিও কত হবে, অন হবে। তাহলে দেখা গেল এটা হচ্ছে এক্সপোজ গ্রুপ ছিল, এক্সপোজ গ্রুপ, এটা ছিল আনএক্সপোজ গ্রুপ। এক্সপোজ গ্রুপ আনএক্সপোজ গ্রুপ দুইটার ক্ষেত্রেই ক্যান্সার হওয়ার পসিবিলিটি সমান। তাহলে সমান হলে দেখা যাচ্ছে ওড রেশিওর মান হচ্ছে 1। ওড রেশিওর মান যখন 1 হবে তখন বুঝতে হবে এক্সপোজার আনএক্সপোজার কোনো ফ্যাক্ট না। ঠিক একইভাবে ওড রেশিও মান যখন 1-এর কম হবে তখন বুঝতে হবে যে এক্সপোজার ইজ এ প্রোটেক্টিভ ফ্যাক্টর, ঠিক আছে। এই ইন্টারপ্রিটেশনটা আপনাদের লাগবে। আমি একটু আবার রিকল করে দিই আপনাদের খুব শর্টে। সেটা হচ্ছে যে প্রবাবিলিটি জিনিসটা আমরা কি পড়ছিলাম, প্রবাবিলিটি জিনিসটা আমরা পড়ছিলাম যে ঘটনা ঘটার সম্ভাবনা, কতবার ঘটনা ঘটছে ডিভাইডেড বাই আপনি কতবার ট্রায়াল দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে কি প্রবাবিলিটি, ঠিক আছে। ওড কি জিনিস, ওড নামে একটা জিনিস আছে। এই ওড জিনিসটা হচ্ছে ঘটনা কয়বার ঘটছে ডিভাইডেড বাই কতবার ঘটে না, এটা হচ্ছে ওড, ঠিক আছে। ওড রেশিও মানে আরেকটা জিনিস আছে। ওড রেশিও মানে ওড ইন এক্সপোজ গ্রুপ, ওড ইন আনএক্সপোজ গ্রুপ, এটাকেই বলা হচ্ছে ওড রেশিও, ঠিক আছে। এন্ড স্মোকিং এন্ড লাং ক্যান্সারের ক্ষেত্রে আপনি ওড রেশিও দেখতে চান, ঠিক আছে। ওকে, দেখেন মনে করেন যে আপনার স্যাম্পল 50 জন, 50টা স্মোকার, 50টা নন স্মোকার, ঠিক আছে। ওকে, 50টা স্যাম্পল। এখন এই স্মোকিং এবং লাং ক্যান্সারে আপনি ওড রেশিও দেখতে চান। তাহলে ওড রেশিও মানে কি বলছে, ওড ইন এক্সপোজ গ্রুপ ডিভাইডেড বাই ওড ইন আনএক্সপোজ গ্রুপ, ঠিক আছে। এখন এক্সপোজ গ্রুপ বলতে যারা স্মোকার তাদের ক্ষেত্রে ওড দেখলেন 40/50 মানে 40/10 মানে 50-এ 40 জনের ক্যান্সার হয়েছে, 10 জনের হয়নি, এটা হচ্ছে ওড। আর ওড ইন আনএক্সপোজ গ্রুপে দেখলেন 50-এ 10 জনের ক্যান্সার হয়েছে, 40 জনের হয়নি, ঠিক আছে। আপনি হিসাব কিতাব করে 16 পাইলেন, যেটা 1-এর বেশি। রেশিও যখন 1-এর বেশি হবে তখন বুঝতে হবে যে এক্সপোজার ইজ এ রিস্ক ফ্যাক্টর। যারা স্মোকিং এক্সপোজ ছিল তাদের ক্যান্সারের পরিমাণটা বেশি। রেশিও যখন 1-এর বেশি হবে, ঠিক আছে, সেটা আপনি বুঝতে হবে এক্সপোজার ইজ এ রিস্ক ফ্যাক্টর। রেশিও যখন এরকম ম্যাথ করে দেখবেন, অঙ্ক আসবে না, জাস্ট ইন্টারপ্রিটেশনে আসবে। যখন আরেকটা স্টাডি করলেন, করে দেখলেন
স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার ক্ষেত্রে একই ধরনের সিনারিও নিলেন, ঠিক আছে, নিয়ে দেখলেন যে 25 জন এক্সপোজ গ্রুপের 25 জনের ক্যান্সার হয়েছে, 25 জন ভালো আছে। আনএক্সপোজ গ্রুপ যেটা তাদের 25 জনের ক্যান্সার হয়েছে, 25 জনের ভালো আছে। আলটিমেটলি রেশিও আসে 1, ঠিক আছে। তাহলে রেশিও যখন 1 আসে তখন দেখা যাচ্ছে স্মোকার এবং নন স্মোকার এবং স্মোকার দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনার কি ক্যান্সার হওয়ার রেট এবং ভালো থাকার রেট সমান। তার মানে বোঝা যাচ্ছে যে এক্সপোজার টু স্মোকিং অথবা নন এক্সপোজার টু স্মোকিং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ প্রিভেন্টিভ অথবা রিস্ক ফ্যাক্টর, কোনো অ্যাসোসিয়েশন নাই। এ হচ্ছে রেশিও যখন অন হচ্ছে, ঠিক আছে। আর রেশিও যখন 1-এর নিচে হবে একইভাবে, তখন দেখবেন যে এক্সপোজার ইজ এ প্রোটেক্টিভ ফ্যাক্টর বের হয়ে আসবে, ঠিক আছে। এক্সপোজার ইজ এ প্রোটেক্টিভ ফ্যাক্টর, এই হচ্ছে আপনাদের ইন্টারপ্রিটেশন। তাহলে ওড রেশিও এবং ইন্টারপ্রিটেশন এই জিনিসগুলো কিন্তু জানতে হবে আপনাদের। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। 74 নম্বর পেজে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা একটু দেখবেন। এই বক্সের শর্ট ফর্ম হচ্ছে ওড রেশিওর ক্ষেত্রে কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি, রিলেটিভ রিস্কের ক্ষেত্রে কোহর্ট স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়াল। হ্যাঁ, ওড রেশিও দিয়ে আমরা কাদের কাদের রিস্ক মেজার করি, কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। আর রিলেটিভ রিস্ক দিয়ে আমরা কাদের রিস্ক মেজার করি, কোহর্ট স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়াল। এই স্টাডিগুলো রিস্ক আমরা মেজার করি, ঠিক আছে। ওড রেশিও দিয়ে এই স্টাডিগুলোর রিস্ক আমরা মেজার করি রিলেটিভ রিস্কের মাধ্যমে। ওড রেশিও রিলেটিভ রিস্ক একই জিনিস, ঠিক আছে। জাস্ট ওড রেশিওটা জানলে রিলেটিভ রিস্কের ইন্টারপ্রিটেশন আপনারা বলতে পারবেন সেম ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। তাহলে ওড রেশিও হচ্ছে, ওড রেশিও দিয়ে আমরা কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি রিস্ক মেজার করি, আর রিলেটিভ রিস্ক দিয়ে কোহর্ট স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়ালের রিস্ক মেজার করি, ঠিক আছে। এই হচ্ছে রিস্ক মেজারমেন্ট। রিস্ক মেজারমেন্ট আমাদের শেষ। ওকে, এখন আমরা পড়বো পারফরম্যান্স অফ ডায়াগনস্টিক টেস্ট। আমরা শেষের দিকে 77 নম্বর পেজে আসেন। পারফরম্যান্স অফ ডায়াগনস্টিক টেস্ট। পারফরম্যান্স অফ ডায়াগনস্টিক টেস্টে শুধু নামগুলো দেখবো আমরা। সেন্সিটিভিটি, স্পেসিফাইসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, অ্যাকুরেসি, পজিটিভ লাইকলিহুড রেশিও, নেগেটিভ লাইকলিহুড রেশিও, ঠিক আছে। এই জাস্ট নামগুলো, হ্যাঁ, আমি শর্টে একটু আপনাদের বলবো, সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সেন্সিটিভিটি মানে ঘটনা, সেন্সিটিভিটি মানে ডিজিজ পজিটিভ টেস্ট পজিটিভ, ঠিক আছে। সেন্সিটিভিটি মানে কি? সেন্সিটিভিটি মানে হচ্ছে ডিজিজ পজিটিভ টেস্ট পজিটিভ। মনে করেন যে সেন্সিটিভ মানে ডিজিজ পজিটিভ টেস্ট পজিটিভ, ঠিক আছে। একটু ডায়াগ্রামে দেখাই। মনে করেন যে 100টা ব্রেন টিউমারের পেশেন্ট আপনি নিয়েছেন, 100টা ব্রেন টিউমার পেশেন্ট, ব্রেন টিউমার আছে 100টা পেশেন্ট। এটা আপনার গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট দিয়ে ডায়াগনোসিস করা। ব্রেন টিউমার কতজনের? 100 জনের, ঠিক আছে। সিটি স্ক্যান ব্রেন টিউমার ডায়াগনোসিস ক্ষেত্রে কতটুকু ফ্রুটফুল সেটা আপনি দেখতে চান। সিটি স্ক্যান ব্রেন টিউমার ডায়াগনোসিসের পারফরম্যান্স কেমন সেটা আপনি দেখতে চান। সিটি স্ক্যান করলেন 100 জনের, সিটি স্ক্যান বললো 90 জন পেশেন্ট পজিটিভ আর 10 জন পেশেন্ট নেগেটিভ। কিন্তু আপনার পেশেন্ট কতজন ছিল? অরিজিনালি ব্রেন টিউমার 100 জনই ছিল, কিন্তু সিটি স্ক্যান কয়জনকে পজিটিভ বলতে পারছে? সিটি স্ক্যান বলতে পারছে 90 জনকে পজিটিভ, 10 জনকে সে কিন্তু পজিটিভ বলতে পারেনি, 10 জনকে নেগেটিভ বলছে, ঠিক আছে। তাহলে সিটি স্ক্যানের সেন্সিটিভিটি কত? এখানে সিটি স্ক্যানের সেন্সিটিভিটি 90%। এই 10 জনকে যে সে নেগেটিভ বললো এটা অ্যাকচুয়ালি ফলস নেগেটিভ, কথা বলছেন, অ্যাকচুয়ালি ফলস নেগেটিভ। হ্যাঁ, এই 10 জনকে যে নেগেটিভ বললো এটা অ্যাকচুয়ালি ফলস নেগেটিভ, ঠিক আছে। তাহলে সিটি স্ক্যানের সেন্সিটিভিটি হচ্ছে 90%, ঠিক আছে। তার মানে সেন্সিটিভিটি হচ্ছে ডিজিজ পজিটিভ টেস্ট পজিটিভ। হ্যাঁ, যতজন ডিজিজ পজিটিভ তার ভিতরে কতজনকে আপনি পজিটিভ বলতে পারলেন, 100 জনের ভিতরে কতজনকে পজিটিভ বলতে পারলেন, এটা হচ্ছে সেন্সিটিভিটি। আর স্পেসিফাইসিটি জিনিসটা হচ্ছে ডিজিজ নেগেটিভ টেস্ট নেগেটিভ। মনে করেন আপনি 100টা হেলদি পার্সন নিয়েছেন, 100 জন হেলদি পার্সন নিয়েছেন। এখন সিটি স্ক্যান মানে আপনি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট করে দেখছেন এদের কোনো ব্রেন টিউমার নাই, 100 জনই হেলদি। এবার সিটি স্ক্যান কতজনকে হেলদি বলতে পারে এই জিনিসটা আপনি দেখতে চান। সিটি স্ক্যান করলেন, সিটি স্ক্যান বললো যে 90 জন হেলদি আর 10 জন পজিটিভ। তাহলে সিটি স্ক্যান কতজনকে হেলদি বলতে পারছে? 90 জনকে হেলদি বলতে পারছে, ঠিক আছে। তাহলে সিটি স্ক্যানের সেন্সিটিভিটি কত পার্সেন্ট? 90%। আর এই যে 10 জনকে পজিটিভ বললো এটা কিন্তু ফলস পজিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে ফলস পজিটিভ। তাহলে এটাকে বলা হচ্ছে স্পেসিফাইসিটি। স্পেসিফাইসিটি হচ্ছে নেগেটিভকে নেগেটিভ বলতে পারার ক্ষমতা, এটাকে বলা হয় স্পেসিফাইসিটি। স্পেসিফাইসিটি কি? নেগেটিভকে নেগেটিভ বলতে পারার ক্ষমতা। এই 100 জনের কিন্তু ডিজিজ নাই, এরা হেলদি। হ্যাঁ, সিটি স্ক্যান কতজনকে হেলদি বা নেগেটিভ বলতে পারছে? 90 জনকে। তার মানে সিটি স্ক্যানের স্পেসিফাইসিটি হচ্ছে কত পার্সেন্ট? 90%। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে সেন্সিটিভ মানে পজিটিভ ডিজিজকে, আমার ডিজিজ আছে এটা যদি একটা টেস্ট ধরতে পারে তার মানে টেস্টটা সেন্সিটিভ। আমার মনে করেন যে ডিজিজ আছে, একটা টেস্ট করলাম সে ধরতে পারলো না, মানে সেই টেস্টটা সেন্সিটিভ না। এবার মনে করেন যে আমি হেলদি পারসন, ঠিক আছে, আমার কোনো রোগ নাই, একটা টেস্ট করলাম, টেস্ট করে বললো যে আমার রোগ নাই, তার মানে স্পেসিফিক টেস্টটা, মানে নেগেটিভকে নেগেটিভ বলতে পারছে, রোগ নাইকে রোগ নাই বলতে পারছে। আমার রোগ নাই কিন্তু টেস্টটা বললো যে আমার রোগ আছে, ঠিক আছে, মানে ফলস পজিটিভ একটা ইনফরমেশন দিল, তার মানে টেস্টটা স্পেসিফিক না। কথা বলছেন? তাহলে ডিজিজ পজিটিভ টেস্ট পজিটিভ, ডিজিজ নেগেটিভ টেস্ট নেগেটিভ, ডিজিজ পজিটিভ টেস্ট পজিটিভ সেন্সিটিভিটি, ডিজিজ নেগেটিভ টেস্ট নেগেটিভ স্পেসিফাইসিটি। সেন্সিটিভিটির যে ব্যাপারটা, এই সেন্সিটিভিটি থেকে কিন্তু পেডিয়াট্রিক্স একটা এসবি আসছিল, সেটা হচ্ছে যে স্ক্রিনিং টেস্টের জন্য মোস্ট ভ্যালুয়েবল টেস্ট কোনটা, বা স্ক্রিনিং টেস্টের জন্য মোস্ট ভ্যালুয়েবল কি? এটা পেডিয়াট্রিক্স আসছে, গাইনিতে আসছে, সার্জারিতে আসছে, সব জায়গায় আসছে। স্ক্রিনিং এর জন্য একটা টেস্টে যে বৈশিষ্ট্যটা থাকতেই হবে সেটা হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি থাকতেই হবে স্ক্রিনিং টেস্টের জন্য, একটা টেস্টের সেন্সিটিভিটি ভালো থাকতেই হবে, ঠিক আছে। সেন্সিটিভিটি ইজ দ্য সিঙ্গেল বেস্ট ক্রাইটেরিয়া ফর স্ক্রিনিং। সেন্সিটিভিটি ইজ দ্য সিঙ্গেল বেস্ট ক্রাইটেরিয়া ফর স্ক্রিনিং। তাহলে 77 নম্বর পেজে এই নামগুলো প্লাস সেন্সিটিভিটি স্পেসিফাইসিটি নিয়ে আমরা যতটুকু কথা বললাম ততটুকু জানলেই হবে ইনশাআল্লাহ, আর কিছু লাগবে না। আর নামগুলো পড়বেন। 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্ট দেখেন, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু নট পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু এফেক্টেড বাই প্রিভ্যালেন্স, বাকি কেউ প্রিভ্যালেন্সে এফেক্টেড হয় না। এই জিনিসটা একটু জেনে রাখেন। আর প্রিভ্যালেন্স কি সেটা তো আমরা বলছি যে এই মুহূর্তে কতজন ডিজিজ পারসন প্রেজেন্ট আছে সেটাকে বলা হয় প্রিভ্যালেন্স। এটা আমরা ক্রস সেকশনাল স্টাডি দিয়ে মেজার করে থাকি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। 3 নম্বর এবং 4 নম্বর 58
নম্বর পেজে নট এফেক্টেড বাই, আচ্ছা 3 নম্বর 4 নম্বর পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু এফেক্টেড বাই প্রিভ্যালেন্স, ঠিক আছে। ওকে, বাকিগুলো কেউ প্রিভ্যালেন্স দিয়ে এফেক্টেড হয় না, ঠিক আছে। এই জিনিসগুলো একটু জেনে রাখবেন। বাই স্ট্যাটিস্টিক থেকে যদি আপনি এতটুকু জানেন, এতটুকু পড়েন, ইনশাআল্লাহ বাই স্ট্যাটিস্টিক থেকে কোনো কোশ্চেনে আর আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। 100% বাই স্ট্যাটিস্টিক অ্যান্সার করে আসবেন। এর বাইরেও আপনারা ক্লাসটা চাইলে 2-3 বার দেখবেন এবং কোশ্চেন সলভ করবেন। বিশেষ করে কোশ্চেন সলভের উপরে কোনো কথা নাই। কোশ্চেন সলভ যদি আপনি না করেন, একটা কোশ্চেনও ধরতে পারবেন না, আলটিমেটলি আপনি ধরা খাবেন, ঠিক আছে। সো বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে, কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, তবেই আপনি পড়ে মজা পাবেন বা ধরতে পারেন পড়াগুলো। এবং যদি আপনাদের এই পড়া রিলেটেড কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করব। এবং আপনাদের সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভেচ্ছা এবং আগামীর জন্য দোয়া। ইনশাআল্লাহ আপনারা ভালো একটা ফলাফল আনবেন, আপনাদের নিজেদের এবং আমাদের মুখ উজ্জ্বল করবেন আশা করা যায়। আসসালামু আলাইকুম।